আমাদের এই স্লাইডে আমরা কিছু ইন্টারেক্টিভ কুইজের প্র্যাকটিসও করবো, সাহেব ভাই যেরকম বললো। তো আমরা শুরুতে দেখি যে ম্যাথমেটিক্স রোবোটিক্সে কেন দরকার হয়। ম্যাথমেটিক্স রোবোটিক্স এর যে কোনো ধরনের প্রবলেম যখন আমরা একটু একাডেমিক সাইডে করতে যাই, তখন ওই প্রথম যেই সমস্যাটা আমি ফেস করছি সবসময় হলো সেটা হলো ম্যাথমেটিক্সে। তো একটা সাইড হলো গিয়ে আমরা রোবটটা হার্ডওয়্যারটা বানাচ্ছি, আমরা সেন্সর ইন্টিগ্রেশন করতেছি, অ্যাকচুয়েটর ইন্টিগ্রেশন করতেছি, কিন্তু এই অ্যাকচুয়েটর গুলা যে চলবে এইটা কোন রুলস এর উপরে বেস্ট করে চলবে, এই জিনিসটা আমার সম্পূর্ণ ম্যাথমেটিক্স এর উপরে ডিপেন্ড করে। এবং একটা রোবটের ডিফারেন্ট সাইড আছে, যেমন আমার নেভিগেশন একটা কাজ, আমার একটা অবজেক্ট যখন একটা রোবোটিক আর্ম ম্যানিপুলেট করে সেটা একটা কাজ, রোবট যখন দেখতেছে সেটা একটা কাজ, রোবট প্ল্যান করতেছে সেটা একটা কাজ। এখন যে নতুন রোবট গুলো আছে এগুলা এআই বেসড অনেকটা, তো এখানেও ম্যাথমেটিক্স আছে। তো এবং এই ম্যাথের পরিমাণটা অনেক বেশি। তো নতুন কেউ আসার জন্য এই ম্যাথমেটিক্সটা অনেক বেশি ডন্টিং মনে হইতে পারে, বা কোথা থেকে শুরু করব না করব এটা একটা প্রবলেম। তো এজন্য এই সেশনটা আর কি নেওয়া, যাতে আর কি আপনারা যারা শুরু করতেছেন আপনারা বুঝতে পারেন যে রোবোটিক্সে কি কি ধরনের ম্যাথ আমার লাগতে পারে। এবং এখন সামনে যখন অনেক আছেন, আপনারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছেন, যে ম্যাথের অনেক কোর্স আপনারা সামনে হয়তো করবেন, তো করার টাইমে আপনারা ম্যাথের কোন কোর্সগুলোর দিকে ফোকাস বেশি করবেন বা কোন টপিক গুলা একটু জানা বেশি থাকা ভালো, তো এটা দেখার জন্য সুবিধা হবে আপনাদের। আহ, আমি একটা ইসের লিঙ্ক শেয়ার দিতেছি, এই লিঙ্কে আর কি আপনারা গিয়ে আপনার কাছে যদি কোনো কোশ্চেন থাকে এই কোশ্চেন গুলো এখানে করতে পারবেন। এবং আমরা আহ, সামনে যে কুইজ গুলো করবো এই কুইজ গুলো এটার থ্রুতে করব। সাহেব ভাই, আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়েছি, আপনি যদি শেয়ার দিয়ে দেন। ওকে ভাই। আমার একটু ডিসকোডটা ইউজ ওকে করতে একটু আর কি ইস্যু হচ্ছে। ওকে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। Okay. তো তো এখন রোবোটিক্সে কারা আর কি ম্যাথমেটিক্সটা বেশি ইউজ করে, রোবোটিক্স ইঞ্জিনিয়ার যারা আছে তারা ডিজাইন বা বিল্ড করার জন্য ইউজ করে। আমরা সামনে দেখবো আর কি রোবোটিক্সের কোন কোন ফিল্ডে কোন কোন ধরনের প্রবলেম সলভ করার জন্য ইউজ হয়। যেন আমরা যে নেভিগেশন বা ম্যানিপুলেশনের যে কন্ট্রোল গুলা, যেমন একটা রোবট আমি বললাম যে তুমি 5 স্টেপ সামনে যাও, এই 5 স্টেপ সামনে কিভাবে যাবে, কোন জয়েন্ট সে কতটুকু মুভ করবে, এটা সম্পূর্ণ ম্যাথমেটিক্যালি আমার প্রথমে এটা ডিজাইন করতে হয়। এরপরে এআই ক্ষেত্রে সম্পূর্ণ তো আছে, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে তারা যখন কোনো সেন্সর ডিজাইন করে, অ্যাকচুয়েটর ডিজাইন করে, আবার একটা স্ট্রাকচার ক্রিয়েট করলে স্ট্রাকচারের লোড ব্যালেন্সিং, এই স্ট্রাকচারে কতটুকু দিতে হবে, কতটুকু লোড দিলে এটা নিতে পারবে, কতটুকু লোড দিলে এটা কতটুকু মুভ করবে, সম্পূর্ণটাই ম্যাথমেটিক মডেলিং করা হয়। এবং মোস্ট ইম্পর্টেন্টলি একাডেমিক রিসার্চার্স যারাই আছে তাদের কারো পক্ষেই কোনো পেপার পাবলিশ করা মোস্ট প্রবাবলি পসিবল না ম্যাথমেটিক্স ছাড়া। তো এজন্য আমরা এখন যাব টপিকের ভিতরে, এবং আমরা প্রতিটা টপিক একটু আমরা ইন্টারেক্টিভ ভাবে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। তো আমার এখানে কিছু কোশ্চেন থাকবে, আমি আশা করি যে আপনারা সবাই চেষ্টা করবেন যে গ্রুপ চ্যাটে এই অ্যান্সার গুলা দেওয়ার জন্য। এখনের প্রথম দিকে যে কোশ্চেন গুলো করবো এগুলো জেনারেল চ্যাটে অ্যান্সার করলেই হবে, এবং কোনো যদি কোশ্চেন থাকে এবং আমরা যখন লাইভ কিছু পোল করব কুইজে তখন আমরা স্লাইডও ইউজ করবো, স্লাইডের লিঙ্কে ঢুকলেই হবে। তো আমাদের ফার্স্ট যে কোশ্চেন, আশা করি আপনারা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। যে এখানে আপনার কোনো একটা ফ্রেন্ড নাসার স্পেস স্টেশনে আছে এবং সেখান থেকে আপনার এক্সাক্ট লোকেশন অন আর্থ জিজ্ঞেস করলো, তো আপনি এটা কিভাবে ওই ফ্রেন্ডকে বলবেন যাতে ফ্রেন্ড বুঝতে পারে যে আপনি এক্সাক্ট কোথায় আছেন। আপনার জেনারেল চ্যাটে এই কোশ্চেনটার অ্যান্সারটা লিখলে সুবিধা হবে। এনিওয়ান? অথবা আপনারা কেউ মাইক আনমিউট করে বলতেও পারেন।
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আপনার কোনো একটা ফ্রেন্ড সেখানে একজন অ্যাস্ট্রোনট হিসেবে আছে এবং সে আপনার আর্থের এক্সাক্ট লোকেশন জানতে চাচ্ছে, যাতে সে স্পেস থেকে আপনার ছবি তুলতে পারে। তো আপনি যে এক্সাক্ট এখন কোথায় আছেন এটা আপনি তাকে কিভাবে জানাবেন যে আমি এক্সাক্ট এই লোকেশনটাতে আছে, তো পিন পয়েন্ট ভাবে যাতে সে বুঝতে পারে। অন্যরা দিলে সুবিধা হয় না ভাই? জাস্ট ট্রাই, এখানে মানে মার্কিং এর তো কোনো ব্যাপার নেই। সাহেব ভাই বলেন, কেউ যখন বলতেছে না। ল্যাটিটিউড লঙ্গিটিউড দেয়া। হ্যাঁ, তো এই ল্যাটিটিউড লঙ্গিটিউডের যে ব্যাপারটা, এখন আপনি যখন একটা আপনি রোবটটা যখন কোনো একটা নির্দিষ্ট প্লেসে যখন আছে, এই ল্যাটিটিউড লঙ্গিটিউডের যে হিসাবগুলো এগুলো সবকিছু হলো জিওমেট্রি রিলেটেড। তো এবং এটা রোবট যখন কোনো একটা লোকেশন আছে সে কোথায় আছে, তার যখন একটা আর্মের মাথা, যখন যে গ্রিপারটা আছে গ্রিপারটা কোথায় আছে, এগুলো সবকিছুই জিওমেট্রিক ভাবে এটা প্রকাশ করতে হয়। তো এই জন্য আমার জিওমেট্রির যে ডিফারেন্ট বেসিক কনসেপ্ট, যে আহ, আহ, একটা লোকেশন কিভাবে আমি বলতেছি, 2D লোকেশন কিভাবে এক্সপ্রেস করব, 3D লোকেশন কিভাবে এক্সপ্রেস করব, বিভিন্ন কোঅর্ডিনেট, যে আমার পোলার কোঅর্ডিনেট আছে, তো আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট আছে, কোন কোঅর্ডিনেটটা কিভাবে কাজ করে, তারপরে এই কোঅর্ডিনেট গুলা ভেক্টর হিসাবে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, তারপর এই কোঅর্ডিনেট গুলা দিয়া ভেক্টর অপারেশন কিভাবে করা যায়, এগুলো আমাদের আর কি দরকার হবে। এবং এই জিনিসটা এটা এবং কিছু বেসিক ইকুয়েশন, যেমন আহ, দুইটা পয়েন্টের ভিতরে ডিস্টেন্স কতটুকু, এই ধরনের কিছু এ ধরনের কিছু বেসিক ইকুয়েশন দরকার হবে। এবং এটার জন্য মডার্ন রোবোটিক্স যে একটা বই আছে ওটা আমরা সামনে দেখাবো। এই বই ফার্স্ট চ্যাপ্টারে এটা মোটামুটি বেসিকটা দেয়া আছে। এর পরের কোশ্চেনটা আরো ইজি। এখানে একটা রোবট ধরলাম কোনো একটা জায়গাতে টু এক্স অ্যাক্সিস বরাবর 2 পয়েন্টে এবং ওয়াই অ্যাক্সিস 3 পয়েন্টে 3 পয়েন্টে আছে। তো আমি এই রোবটটাকে যদি 5 ইউনিটস রাইটে নিতে চাই এবং 2 ইউনিটস আপে নিতে চাচ্ছি, এখন আমার যে নতুন যে পজিশনটা আসবে, এই পজিশনটা আমি ম্যাথমেটিক্যালি কিভাবে পাইতে পারি? তো এইটার কি অ্যান্সার কেউ করার চেষ্টা করবে? আমার একটা রোবট 2-3 পজিশনে আছে। আহ, আমি এখান থেকে এটাকে রাইটে 5 ইউনিট নিতে চাই এবং আপে 2 ইউনিট নিতে চাই। এখন এটা ম্যাথমেটিক্যালি আমি এটা নতুন যে পজিশনটা এটা কিভাবে বের করবো? আচ্ছা, বাকি দিয়ে কি সামহাও কি মাইক্রোফোনে কোনো প্রবলেম হচ্ছে নাকি? মানে অনেক কজন আনমিউট করতেছে বাট কোনো সাউন্ড পাইতেছি না আমরা। আম, এখানে হচ্ছে আমি 2 এর সাথে 5 প্লাস করে দিব আর 3 এর সাথে 2 প্লাস করে দিব, তাহলে আমরা নিউ পজিশনটা পেয়ে যাব। হ্যাঁ, নিখুঁজ। তো আমরা ভেক্টর অ্যাড করতেছি, তো আমরা যেমন ইন্টারে ভেক্টর এডিশন শিখছি, এই এক্সাক্ট ভেক্টর এডিশনটা দিয়ে আমি কি করতে পারতেছি, এই রোবটটা নতুন পজিশনটা বের করতে পারতেছি। থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার। নেক্সট, এখন আমি এই যে রোবটটা যেটা আছে এই রোবটটাকে এর 0-0 অরিজিনটাকে সেন্টার ধরে কাউন্টার ক্লকওয়াইজ 90 ডিগ্রি রোটেট করতে চাই। এটা কিভাবে করা সম্ভব হবে? যেমন আমার এখন নতুন পজিশনটা আমার রোবটের আসছে 7,5। তো 7,5 থেকে আমি কাউন্টার ক্লকওয়াইজ এটাকে রোটেট করতে চাই। এই রোটেশনটা আমি কিভাবে করতে পারি? এনিওয়ান? সরি ভাই, বোঝা যাচ্ছে না আপনার কথা।
এস এম সাহেব আপনার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, এটা নয়েজ আসতেছে, আপনি লিখতে পারেন এখানে, আর অন্য কেউ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এইটা মানে আমরা অপারেশনটা সবাই করতে পারি, কিন্তু এইটা যে আসলে রোটেশন মিন করে এটা আমরা অনেকে বুঝি না। তো আমরা যে মেট্রিক দিয়ে মাল্টিপ্লিকেশন করি, মাল্টি আমরা যে ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লিকেশন করি, এই মাল্টিপ্লিকেশনের থ্রুতে রোটেশনটা রিপ্রেজেন্ট করা যায়। এখন এই যে একটা কোন একটা রোবট একটা পজিশন আছে, এই পজিশন থেকে নিউ পজিশনে যাচ্ছে, এটা আমরা দেখলাম কি ভেক্টর এডিশন করে আমরা নতুন পজিশন যেতে পারতেছি। আবার আমি যখন রোটেশন করতেছি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে যেতে পারতেছি। তো এই জিনিসগুলো সহ আরো অনেক জিনিস নিয়ে কাজ করে লিনিয়ার অ্যালজেব্রা, এবং এটা রোবোটিক্স এর ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। এবং কারণ যখন আমি এটা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যাই, আমার ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়, রিপ্রেজেন্টেশনটা ইজি হয়ে যায়, অনেক ডেন্স ইনফরমেশন আমি একসাথে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা যখন এই রোবোটিক্স এর কোনো একটা কোর্সের শুরুতে যাব, তখন আমাকে বলবে যে রোবটের স্টেটকে রিপ্রেজেন্ট করো। রোবটের স্টেটকে কিভাবে রিপ্রেজেন্ট করব, বলবো এটা কলাম ভেক্টরের থ্রুতে রিপ্রেজেন্ট করো। এখানে কি থাকতে পারে, রোবটের পজিশন, যেমন এক্স এক্সিস বরাবর কোথায় আছে, ও এক্সিস বরাবর কোথায় আছে, রোবটের লিনিয়ার ভেলোসিটি কত আছে, রোবটের অ্যাঙ্গুলার ভেলোসিটি কত আছে, এই চারটা নিয়ে আমার একটা ভেক্টর হয়ে গেল, যে ভেক্টরটা আমার রোবটের স্টেটটাকে রিপ্রেজেন্ট করতেছে। এরপরে এই স্টেটের সাথে আমি ডিফারেন্ট ম্যাট্রিক্স গুণ মাল্টিপ্লাই করে এডিশন করে আমরা বিভিন্ন রকমের ট্রান্সফরমেশন করব। আবার আমরা যখন রোবটের পারসেপশন নিয়ে যে কাজ করব, আমরা জানি যে ইমেজ যখন রিপ্রেজেন্ট করা হয় এটাকে, এটা ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করা হয়। তো রোবটের যখন আমি পারসেপশন নিয়ে কাজ করব, তখন কি আমার এই ইমেজের রিপ্রেজেন্টেশন আমার দরকার হবে। এবং এই আবার কোনো সেন্সর, যেমন লাইডার সব বিভিন্ন সেন্সর যখন আমরা ইউজ করবো, সেন্সর দিয়ে যখন আমরা ম্যাপ ক্রিয়েট করব, এই ম্যাপ ক্রিয়েট করার ক্ষেত্রেও আমার এই লিনিয়ার অ্যালজেব্রা ইউজ হবে। এবং এই লিনিয়ার অ্যালজেব্রার আমরা ইকুয়েশন বেসড অনেক কিছু করছি, আমরা এডিশন শিখছি, মাল্টিপ্লিকেশন শিখছি, দেন যে বিভিন্ন ভ্যালু ডিকম্পোজিশন করা শিখছি। কিন্তু রোবোটিক্স এর ক্ষেত্রে যেটা আমাদের জন্য ভালো হবে, যে জিওমেট্রিক যে ইনটুইশন আছে, জ্যামিতিক ইনটুইশন, যেমন আমি যখন একটা যে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন করছি, একটা ম্যাট্রিক্স দিয়ে, এটা 2x2 ম্যাট্রিক্স দিয়ে ওখানে আমি মাল্টিপ্লিকেশন করলে আমার এই রোটেশনটা হয়ে যাচ্ছে। এখন এই রোটেশনটা কিভাবে হচ্ছে এবং বা স্কেলিং হচ্ছে, এই স্কেলিং গুলো কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো ইনটুইটিভলি এবং ভিজুয়ালি বোঝাটাই ইম্পর্টেন্ট। এজন্য এসেন্স অফ লিনিয়ার অ্যালজেব্রা একটা প্লেলিস্ট আছে 3 ব্লু অন ব্রাউন ইউটিউব চ্যানেলের। তো এটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, এবং লিনিয়ার অ্যালজেব্রাকে আপনারা নতুন ভাবে আবিষ্কার করবেন, যে আমরা এতদিন লিনিয়ার অ্যালজেব্রা করে আসছি একভাবে, এখানে এটা অন্যভাবে দেখাচ্ছে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটাকে সে বলতেছে ট্রান্সফরমেশন। আসলে আমি যে মাল্টিপ্লিকেশন করতেছি, এটা হচ্ছে কি একটা পজিশনটা অন্য একটা পজিশনে চলে যাচ্ছে মাল্টিপ্লিকেশনের থ্রুতে। এবং এখানে অন্য ইম্পর্টেন্ট টপিক হলো আইজেন ভ্যালু এবং আইগেন ভেক্টরস। যারা রোবোটিক্সে কাজ করেন অথবা সামনে এআই তে কাজ করবেন, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেন জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, এটাও রোবোটিক্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এবং জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের ভিতরে আমার ক্যালকুলাসও অ্যাড হবে। তো অনেক সময় দেখা যায় যে একটা টপিকের ভিতরে 2-3টা থিং অ্যাড হয়ে যাচ্ছে। দেন আমরা এখন একটা কুইজে যাব। তো অনেকে হয়তো মাইকের কারণে অ্যান্সার করতে পারেন নাই। তো এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটাতে গেলে আপনারা এইটার অ্যান্সার করতে পারবেন। আই হোপ আপনারা সবাই এটা চেষ্টা করবেন। এখানে প্রবলেমটা হলো, আমার একটা স্টার্টিং পয়েন্ট আছে এখানে এবং এন্ড পয়েন্ট আছে। এখানে আমি যদি আমরা চিন্তা করতে পারি স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত এটা একটা কোনো একটা সারফেস, এবং এ সারফেসটা হলো গিয়ে একটা স্ট্রেট লাইন। বি সারফেসটা হলো প্রথমে স্টিপলি নিচে নেমে গেছে, দেন এটা একটা ফ্ল্যাট প্লেন, এবং সিটা হলো গিয়ে ওই সারফেসটা একটা কার্ভেচার। এখন এই স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে আমি কোন পাথটাই, যদি এটা আমি ছোট একটা মার্বেলের মতো ছেড়ে দেই, তাহলে কোন পাথটা ফলো করে এটা ফাস্টেস্ট মানে সবচেয়ে কম সময় এন্ড পয়েন্টে পৌঁছাবে। তো এটা আপনাদের গেস করতে হবে। এই প্রবলেমটা 1600 সামথিং সালে বার্নুলি প্রথম এটা প্রপোজ করছিল।
এবং এই প্রবলেমটা সলভ করতে মানে মোটামুটি ভালোই একটা টাইম দরকার হয়েছে। তো আপনারা এই কুইজটার অ্যান্সার দিয়ে একটু চেষ্টা করেন যে পারা যায় কিনা, যে কোন ওয়েতে এটা করব। তো আপনারা যে লিঙ্কটা দেওয়া হয়েছে, লিঙ্কটাতে গেলে আপনারা ওখানে দেখতে পারবেন যে আপনাদের ওখানে একটা কুইজ দেওয়া আছে। সো প্লিজ ট্রাই টু অ্যান্সার ইট। হুম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আমার এতে এটা একটা স্ট্রেট লাইন, মানে এটা একটা ওখানে সারফেসটার স্ট্রেট লাইন। তো এটা মার্বেল ওখান থেকে গড়াইয়ে পড়বে। বিতে প্রথমে স্টিপলি নিচে নেমে গেছে সারফেসটা, কারণ এটা অলের মতো হইতে পারে, দেন সামনে চলে গেছে ফ্ল্যাট লাইনে, এবং সিতে হলো একটু কার্ভেচার। তো এই তিনটার ভিতরে ফাস্টেস্ট পাথ আর কি কোনটা হবে আমরা। আর জাস্ট লিঙ্কটাতে ক্লিক করলে কোনো রকম রেজিস্ট্রেশন বা কিছু দরকার হবে না, ইউ ক্যান ডিরেক্টলি অ্যান্সার। আমরা 30 সেকেন্ডের মতো ওয়েট করবো অ্যান্সারের জন্য। ওকে, আমরা এখন দেখি অ্যান্সার কতজন কি দিয়েছে। ও, দ্যাটস ইন্টারেস্টিং। তো আমার 6 জন অ্যান্সার করছেন, 6 জনের ভিতরে 3 জন পাথ সি চুজ করছেন, 2 জন পাথ বি এবং 1জন পাথ এ। এখন কেউ কি এক্সপ্লেন করতে চান যে কে কোন পাথটা চুজ কেন করছেন? আচ্ছা, এক্সপ্লেনের দরকার নেই, জাস্ট আমার এখানে একটা অ্যান্সার আপনার জেনারেল চ্যাটে বা মাইক ওপেন করে এটা বলতে পারেন। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা ফাস্টেস্ট পাথ কোনটা হবে, ফাস্টেস্ট পাথ প্রথম খুঁজে বের করছে কে? ইফতিকার আলম ভাই মনে হয় বলতে চাচ্ছেন, চেষ্টা করেন, জাস্ট টেক এ গেস। মানে আমার আইডিয়া হচ্ছে কি, যেহেতু জেনারেল কার্ভটা নিচে দিয়ে যাচ্ছে, আপনার হাইপোটেনিউজটার লেংথ বেশি, তো ডিসটেন্স ওইটায় সময় বেশি লাগবে। আর জেনারেল কার্ভটা স্মুদার, নিচের দিকে স্মুদার যাচ্ছে। সো ইনিশিয়ালি আমি একটা ইউটিউব টিউটোরিয়ালে দেখেছিলাম যেখানে 3টা বলকে এই এক্সামে মানে এই এক্সাম ট্রাই করা হয়েছিল। বেসিক্যালি জেনারেল কার্ভের ভিতর দিয়ে যে সময় দেওয়া হয় তখন ওইটা ফাস্টার মুভ করে, ডেস্টিনেশনে আগে পৌঁছায়, rather than taking the hypotenuse or the other. আচ্ছা, জেনারেল কাপ বলতেছেন আপনি কোনটা, যে ডিকে? Gentle curve, sorry, general curve. আচ্ছা, Gentle curve. জেনারেল কাপ, হ্যাঁ জেনারেল কাপ। আচ্ছা, হ্যাঁ। এখন এই যে কোন কার্ভ দিয়ে যাবে, এটা ম্যাথ কোনটা ফাস্টেস্ট হবে, এটা ম্যাথমেটিক্যালি প্রথম কে সলভ করছিল, এটা একটা গেস নিতে পারবেন? ইফতেখার ভাই? না, সরি, আইডিয়া নেই। আমি জাস্ট একটা ইউটিউব টিউটোরিয়ালে দেখেছিলাম যে ওকে, মানে 3টা বলকে একসাথে ফেলা হয়েছিল, তো দেখার জন্য যে কোনটা আগে পৌঁছায়। তো ওই যে জেন্টাল কার্ভের যে লাইনটা আছে ওইটা আগে পৌঁছেছে। আচ্ছা, এই যে সুরিয়া বলছেন যে বার্নলি প্রবলেমটা প্রপোজ করছে, হি কুড নট সলভ ইট, দেন অ্যানাদার ম্যাথমেটিশিয়ান সলভ ইট। ফিয়ারলেস পাই আপনি মনে হয় বলতে চাচ্ছেন কে এই প্রবলেমটা সলভ করছে ফার্স্ট? এনি গেস? খুব ফেমাস লোক ম্যাথমেটিক্স, আমরা অনেক গালাগালি করছি তারে। হ্যাঁ, হ্যাঁ, এবং ক্যালকুলাস ইউজ করে ফার্স্ট কোন রিয়েল লাইফ প্রবলেম সলভ করা এটা। তো এখানে জিনিসটা এটা কেন দরকার হয়, আমরা যখন স্ট্রেট লাইনটা যাচ্ছে, স্ট্রেট লাইনটা শর্টেস্ট ডিস্টেন্স, কিন্তু এই স্ট্রেট লাইনটা আমার যখন মার্বেলটা রোটেট করে আসতেছে, রোল করে পড়তেছে,
তো এর স্পিডের ইনক্রিজটা হয় কি লিনিয়ার ইনক্রিজ হয়, লিনিয়ারলি আস্তে আস্তে যত রোল করতেছে এর স্পিড থেকে অল্প অল্প বাড়তেছে। যখন আর কি বি কার্ভ থেকে এটা যখন যায় তখন হয় শুরুতে অনেকখানি স্পিড বেড়ে গেছে, তারপর ওই যতটুকু বাড়ছে এরপর সে আস্তে আস্তে যাইতে থাকে বা ওই স্পিডে যেতে থাকে। কিন্তু সিতে কি হয়, এই স্পিডের যে ইনক্রিজটা এটা অনেকক্ষণ ধরে হচ্ছে, এই জন্য যদিও এই পাথটা ডিস্টেন্সটা অনেক বেশি, কিন্তু যেহেতু এর স্পিডটা বেশি বাড়ছে, স্পিড বেশি বাড়ছে মানে কি এর রেট অফ চেঞ্জ বেশি, এই কারণে সি কার্ভ থেকে স্টার্ট টু এন্ড পয়েন্টে ফাস্টেস্ট ডিস্টেন্সে যায়। আর রেট অফ চেঞ্জের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিসের সাথে রিলেটেড, ক্যালকুলাসের সাথে রিলেটেড। ক্যালকুলাস ইউজ করে প্রথম যেই রিয়েল লাইফ প্রবলেম সলভ করা হয়েছিল সেই প্রবলেমটা হলো এই যে এই প্রবলেমটা, যদিও নামটা প্রোনাউন্স করতে আমার একটু কষ্ট হয় এই জন্য প্রোনাউন্স না করি। তো আপনারা এটা একটা থট প্রবলেম হিসেবে চিন্তা করতে পারেন যে এটা ক্যালকুলাস ইউজ করে কিভাবে সলভ করা হয়েছে। এখানে ব্যাপারটা জাস্ট এই তিনটা কার্ভ না, ব্যাপারটা হলো এই দুইটা পয়েন্টের ভিতরে ইনফাইনাইট নাম্বার অফ কার্ভ আঁকা পসিবল। এখানে আমরা তিনটাকে দেখাইছি। তো এরকম যতগুলা কার্ভ আঁকা পসিবল, এই কার্ভগুলোর ভিতরে কোনটার পাথ ফাস্টেস্ট হবে, দ্যাট ওয়াজ দ্য মেইন প্রবলেম। এখানে জাস্ট রিপ্রেজেন্টেশন হিসেবে তিনটা দেখানো হয়েছে। তো এখানে ক্যালকুলাসের কনসেপ্ট ইউজ করে ইনফাইনাইট নাম্বার অফ পসিবল পাথ থেকে একটা পাথ খুঁজে বের করা হয়েছে। এবং এখানে যে জিনিসটা ক্যালকুলাস যে জিনিস নিয়ে কাজ করে যে চেঞ্জ, আমার রেট অফ চেঞ্জ কতটুকু, যখন আমরা ডিফারেন্সিয়েশন করি সেখানে আমরা করি কি যে একটা কিছু আমার চেঞ্জ হয়েছে, চেঞ্জের রেট কতটা বের করি, আর যখন ইন্টিগ্রেশন করি তখন কি এটার উল্টাটা করি। এখন রোবোটিক্সের সব জায়গাতেই এই ক্যালকুলাসের যে বেসিক যেই কনসেপ্ট এবং বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে। এবং এখানে আপনার ওই যে ডিডিএক্স অফ ইউভি অথবা আমরা যে কয়েকদিন আগে যে ডিপ্লোমা নিয়ে আন্দোলনে দেখলাম যে ইন্টিগ্রেশন অফ 10x dx করো, এই ধরনের আপনার আসলে ইন্টিগ্রেশন করার দরকার নেই। হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, এই যে বার্কি-স্টোক্রোনের যে কার্ভটা, এই কার্ভটা ক্যালকুলাস ইউজ করে কিভাবে সলভ হয়েছে, ঠিক আছে। এবং ক্যালকুলাসের যে বেসিক কিছু কনসেপ্ট যেমন লিমিট কি, কন্টিনিউটি কি, বেসিক ডেরিভেটিভস এর যে রুলগুলো, যে প্রোডাক্ট রুল, চেইন রুল, জাস্ট ওই রুলটা কি আপনার যে ফর্মুলাটা জানাটা কেন ভাই, ফর্মুলাটা ইউজ করে ইউ ডোন্ট নিড টু সলভ ইকুয়েশনস, ঠিক আছে। আপনার জাস্ট দরকার চেইন রুল জিনিসটা কি, প্রোডাক্ট রুল জিনিসটা কি, মানে এইটা ইউজ করে যে আমরা এরকম কমপ্লেক্স প্রবলেম সলভ করছি, রোবোটিক্সে আপনার এটা দরকার হবে না। এটা করার জন্য অন্য জিনিসপত্র আছে। তারপর ইন্টিগ্রেশনের বেসিকটা বোঝা, বেসিক কিছু ইকুয়েশন যেমন ডিডিএক্স অফ এক্স এন কি হবে, ডিডিএক্স অফ সাইন এক্স কি, ডিডিএক্স অফ কজ এক্স, এরকম বেসিক কিছু ফর্মুলা জাস্ট আমার জানা দরকার হবে। দেন পার্শিয়াল ডেরিভেটিভ কি, গ্রেডিয়েন্ট জিনিসটা কি, তারপর মাল্টিভেরিয়েট জিনিসটা কি, যেমন আমার যেমন কোনো একটা ইকুয়েশন যেটা হলো এক্স এবং ওয়াই দুইটারই ইকুয়েশন, তো তখন আমি করি কি এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করি, আবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি। এই জিনিসগুলা কেন করি, হাউ ডাজ ইট ওয়ার্ক, এই ইন্টুইশনটা বিল্ড আপ করতে হবে। তো ইন্টারের যে 9 চ্যাপ্টার ছিল বা সামথিং আরো বেশি ছিল হয়তো, ততগুলো চ্যাপ্টার অতগুলো ম্যাথের আমার দরকার নেই। আমার শুধু দরকার এই যে যতগুলো কনসেপ্ট আছে এই কনসেপ্ট গুলোর বেসিকটা। এবং আবার ওই 3 ব্লু 1 ব্রাউনের এসেন্স অফ ক্যালকুলাস, এই যে প্লে লিস্টটা আছে, ইফ ইউ ওয়াচ দিস প্লে লিস্ট ইট উইল লাইক চেঞ্জ হাউ ইউ থিঙ্ক অ্যাবাউট ক্যালকুলাস। এবং আমাদের এই ইন্টুইশনটাই বেশি দরকার রাদার দেন সলভিং কমপ্লেক্স প্রবলেমস। দেন আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আমি একটা বল একটা নির্দিষ্ট হাইট থেকে ছেড়ে দিলাম, তো আমি বলটা ধরে নিচে পড়তে আমার 10 সেকেন্ড সময় লাগলো। এই 10 সেকেন্ড সময়তে নিচের কোন কোয়ান্টিটি গুলা চেঞ্জ হয়, মানে এই নিচে যে এখানে পজিশনের জন্য তো একটা ভ্যালু আছে, ভেলোসিটির জন্য ভ্যালু আছে, এক্সিলারেশনের জন্য ভ্যালু আছে, তো এই তিনটা ভ্যালুর ভিতরে কোন ভ্যালু চেঞ্জ হয়। তো এইটা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। এনিওয়ান? অ্যাক্সেলারেশন। ওকে, আর কেউ আমি বলবো বলেন। তো চেঞ্জ হয়। স্যার মিথ্যাউল বলতেছেন ভেলোসিটিও চেঞ্জ হয়?
হ্যাঁ, পজিশন ভেলোসিটি পজিশন এন্ড ভেলোসিটি এই দুটো চেঞ্জ হয়। ওকে, আর কেউ? পজিশন ভেলোসিটি আর কেউ কিছু? ওকে, সুরিয়া বলতেছেন ভেলোসিটি চেঞ্জ হয়। আচ্ছা, আমরা যখন একটা বল যখন উপর থেকে ফেলি ওটার উপরে আমার আচ্ছা আচ্ছা, এটা একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আসলে হয়ে গেছে, যাই হোক। ওকে, আমরা আসলে দুইটা জিনিসই বলতে পারি, কারণ আমরা যখন ওই বলটা যখন ফেলতেছি বলটার উপরে কি একটা গ্র্যাভিটি কাজ করে, গ্র্যাভিটিটা কি একটা এক্সিলারেশন। তো এখন আমি এই গ্র্যাভিটিকে ফিক্সও ধরতে পারি, যেমন 9.8 ধরে আমরা ফিক্স ধরে করছি, অথবা আমি যদি এইটার যদি ভেরিয়েবল ধরি তাহলে তিনটেই চেঞ্জ হয়। আর যদি আমি এক্সিলারেশন বা যে গ্র্যাভিটিকে ফিক্সড ধরি 9.8, তাহলে আমার কি পজিশন এন্ড ভেলোসিটি চেঞ্জ হয়। তো অনেকে আপনারা কারেক্ট অ্যান্সার দিচ্ছেন। ওকে, দেন নেক্সট কোশ্চেন। আমার একটা রোবট মুভ করতেছে মোটর ফোর্সের কারণে। এখন টি ইকুয়াল টু থ্রি থ্রি সেকেন্ডস, 3 সেকেন্ড পরে মোটরটা আমি অফ করে দিলাম। এখন এক্স ইকুয়াল টু টাইমের কোন ইকুয়েশন আমার ফর্মুলেট করা সম্ভব কিনা, যেটা ইউজ করে আমি বলতে পারবো যে এত টাইমে রোবটটা এই পজিশনে আছে। যেমন জিনিসটা আমি বলি, যেমন আমার যখন টাইম ইকুয়াল টু 0 থাকে তখন রোবটটা কি আমার ইনিশিয়াল পজিশনে আছে। তো এবং এরপরে ধরো আমি নেক্সট 5 সেকেন্ড ধরি, প্রতিটা 5 সেকেন্ডে আমার এমন একটা ইকুয়েশন দরকার যে ইকুয়েশনে আমি টি এর ভ্যালুটা যদি দেই তাহলে আমি বলতে পারবো যে রোবটটা অমুক পজিশনে আছে। ওই যে একটা ফাংশন, ওই ফাংশনটা আমাকে এক্সপ্রেস করবে রোবটটার পজিশন কি। এখন এইটা কি এই যে এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি এরকম, আচ্ছা এটা একটু সি এরকম কোন একটা ইকুয়েশন দ্বারা প্রকাশ করা সম্ভব? টাইমের কোন ইকুয়েশন আমি জাস্ট টাইম জানলে আমি রোবটটার পজিশন বলে দিতে পারবো, এমন কোন ইকুয়েশন কি আমার পক্ষে দেওয়া সম্ভব? এখানে আমার অ্যান্সার ঠিক হবে। এখানে আমার 3টা অপশন আছে, 3টা অপশনের ভিতরে আপনাদের কাছে কার কাছে কি মনে হইতেছে? মানে একটা রোবট যখন চলতেছে বিভিন্ন টাইমে কি এটা চেঞ্জ হচ্ছে, তো এই চেঞ্জটা কি একটা ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্রেস করা সম্ভব কিনা? Okay? সূর্য বলেছেন বি। হ্যাঁ, এবং এটা সম্ভব না, কারণ হলো গিয়া এই রোবটটার এই স্পেসিফিক ক্ষেত্রে আমরা কি করছি, আমরা এই ফোর্সটাকে একটা টাইমে এটা রোবটটার মোটরটা বন্ধ করে দিছি। রোবটটার মোটরটা যখন বন্ধ করে দিছি তখন আমার কি ফোর্সের সাপ্লাই বন্ধ হয়ে গেছে। এখন আমরা যখন একটা উপর থেকে বল পড়তেছে, বলের যখন আমরা ক্যালকুলেশন করছি আমরা তখন কিন্তু বলতে পারছি যে অমুক টাইমে বলটা অমুক পজিশনে আছে। অথবা আমরা যখন প্যারাবোলার যখন আমরা ম্যাথ করছি, তো আমার একটা প্যারাবোলা আমি একটা স্পিডে আমি মানে ফিকে থ্রো করছি, থ্রো করার পরে কোন টাইমে ওই প্যারাবোলার পজিশনটা কি, এইটা কিন্তু একটা ইকুয়েশনের থ্রুতে মানে পজিশনের ইকুয়েশনের থ্রুতে এটা বের করা সম্ভব। এটা ম্যাথ আপনারা সবাই করছেন, যে একটা ইকুয়েশন বের করছেন, ওই ইকুয়েশনে আমি যদি টাইমের ভ্যালুটা দেই তাহলে আমি বলতে পারবো যে বলটা মাটি থেকে এত উপরে আছে, বা যে প্যারাবোলাটা আমি থ্রো করছি ওই প্যারাবোলাটা এক্স বরাবর এতটুকু গেছে, ওয়াই বরাবর এই ডিস্টেন্স আছে। তো টাইমের এগেনস্টে পজিশনের একটা ইকুয়েশন প্যারাবোলার ক্ষেত্রে অথবা একটা বল নিচে পড়তেছে এটা ক্ষেত্রে সম্ভব ছিল, কিন্তু এই রোবটের ক্ষেত্রে সম্ভব না। কারণ হলো আমার যে বল ছিল বা প্যারাবোলা ছিল সেখানে আমার ওটার উপরে অ্যাক্টিং যে এক্সিলারেশন বা ফোর্স এইটা ফিক্সড ছিল। ওটার উপরে শুধু কি কাজ করতেছে, যে গ্র্যাভিটি কাজ করতেছে, এবং আমি জানি গ্র্যাভিটির ভ্যালু কি, তো এই জন্য আমি ক্যালকুলেশন করে এটা বের করতে পারতেছি। কিন্তু আমার যখন রোবট চলতেছে, রোবটের আমি মাঝখানে করতেছি কি, কখনো আমি ফোর্স বেশি ইউজ করতেছি, কখনো কম ইউজ করতেছি, এখানে আমি মোটর বন্ধ করে দিছি। তো আমার কি এই যে এক্সিলারেশনটা আমার কি চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জ হওয়ার কারণে আমি যদি পজিশনের কোনো একটা ইকুয়েশন করি টাইমের সাপেক্ষে, এই জিনিসটা পজিশনের ইকুয়েশন দ্বারা এক্সপ্লেন করা সম্ভব না। কারণ কি, কারণ হলো কি আমার ফোর্স বা এক্সিলারেশন টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। তাহলে আমি যদি এখন একটা রোবট আমি জানতে চাই যে রোবটটা কখন কোথায় আছে, ঠিক আছে,
তখন তাহলে আমার টাইমের এগেনস্টে কিসের ইকুয়েশন দিতে হবে, এইটা গেস করে কেউ যদি একটু মেসেজে লিখেন বা বলেন তাহলে সুবিধা হয়। যে আমি একটা রোবট চলতেছে, এই রোবটের কখন কি পজিশন, এই পজিশনটা আমি জানতে চাই। এখন আমি বললাম যে পজিশনের এগেনস্টে টাইমের ইকুয়েশন দিলে এটা সলভ করা যাবে না। এখন তাহলে আমি টাইমের এগেনস্টে কিসের যদি একটা ইকুয়েশন আমি দিতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে রোবটটা কখন কোথায় আছে। হ্যাঁ, আর কিছু? হ্যাঁ, সানজিদা বলেছেন ভেলোসিটি। ভেলোসিটি, হ্যাঁ। হ্যাঁ, সুরে মানে টাইমের রেসপেক্টে আমার একটা ইকুয়েশন দিতে হবে যেটা মানে পজিশনের না, তাহলে ওই ইকুয়েশনটা কিসের, যে ইকুয়েশনটা আমি টাইমের রেসপেক্টে দিব সেই ইকুয়েশনটা আসলে কিসের হইলে আমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এখন ভেলোসিটি যেটা বলছেন, এখন ভেলোসিটির ইকুয়েশন থাকলেও এটা বোঝা সম্ভব, কিন্তু আমার রোবটটা ভেলোসিটি পায় কিসের থ্রুতে। তো অনেক সময় দেখা যায় যে প্রথম দিকে আমরা যখন সিম্পল ম্যাথ গুলা করি তখন একটা ভেলোসিটির ইকুয়েশন দেওয়া হয়। তো ভেলোসিটির মানেটা কি, পজিশনের ইকুয়েশনের টাইম ডেরিভেটিভ। তো পজিশনের ইকুয়েশনে যে টাইম ডেরিভেটিভ, যেমন যেমন এক্স যদি হয় পজিশন, তাহলে ভি মানে কি, ডিএক্স বাই ডিটি। তো পজিশনের যে ফার্স্ট ডেরিভেটিভ ওটা হলো ভেলোসিটি। ওই ভেলোসিটির ইকুয়েশনটা যদি আমার টাইমের এগেনস্টে থাকে তাহলে আমি কি আমার পজিশনটা আমি বুঝতে পারতেছি। আবার এই ভেলোসিটিকে আমি যদি কি করি আর একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাচ্ছি, এক্সিলারেশন। কারণ আমি যদি এক্সিলারেশনের ইকুয়েশন যদি আমার কাছে থাকে টাইমের এগেনস্টে, যে টাইম জিরোতে আমার এক্সিলারেশন এত, টাইম ওয়ানে আমার এক্সিলারেশন এত, টাইম টুতে আমার এক্সিলারেশন এত, তাহলে আমি এটা দিয়ে কি ভেলোসিটিও বের করতে পারতেছি, আবার সেটাকে ইন্টিগ্রেট করে কি আমি পজিশনও বের করতে পারতেছি। তো যখন আমরা প্রথমে সিম্পল কিছু ম্যাথ করব তখন আমার দেখা যাবে যাতে বোঝার সুবিধার জন্য ভেলোসিটির ইকুয়েশন গুলো ইউজ করা হয়। আর যখন এটা প্রপার যখন আমরা সিস্টেম ডেভেলপ করবো ফুললি, তখন দেখা যায় যে বেশিরভাগ সময় এক্সিলারেশনের টাইমের এগেনস্টে এক্সিলারেশনের ইকুয়েশন ইউজ করা হয়। এবং আপনারা বলতে পারেন যে তাহলে ইসে এক্সিলারেশনের ইকুয়েশনকে আমি ইন্টিগ্রেট করে দুইবার ইন্টিগ্রেট করে তো টাইমের পজিশনের ইকুয়েশনটা বের করতে পারতেছি, তাহলে তো আমি সরাসরি পজিশনের ইকুয়েশন দিলেই পারতাম। কিন্তু এখানে সমস্যাটা হলো গিয়া এক পজিশন থেকে সবসময় ইন্টিগ্রেশন করে টাইমের জিনিসটা যাওয়াটা অনেক বেশি কমপ্লেক্স। ওই এক্সিলারেশনেরটা দিলে ওই ম্যাথমেটিক্যাল হিসাবটা একটু সিম্পলার থাকে এবং এবং অনেক সময় যাওয়া সম্ভব হয় না। এখন এই জিনিসটা নিয়ে যে ডিল করে ম্যাথমেটিক্সের যে সাইডটা, সেটা হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিরকম, যখন আপনি দেখবেন যে কোনো একটা রোবটের নেভিগেশন নিয়ে যখন কাজ করতেছেন, একটা ইউনিসাইকেল রোবট দিয়ে দিবে, ওই ইউনিসাইকেল রোবটের একটা মডেল দিবে, মডেলটা থেকে দেখবেন আপনাকে দেওয়া ভেলোসিটি বা এক্স ডটের ইকুয়েশন। তো সে আপনাকে কি করতেছে না, আপনাকে কিন্তু পজিশনের কোনো ইকুয়েশন দিতেছে না, পজিশনের যে ডেরিভেটিভ যে ভেলোসিটি বা পজিশনের ইকুয়েশনের ডিফারেন্সিয়েশন করলে যে আমি ভেলোসিটি পাচ্ছি, এই ভেলোসিটির ইকুয়েশনটা আপনাকে দিতেছে, অথবা আপনাকে এক্সিলারেশনের ইকুয়েশন দিতেছে। তারপর আপনি করবেন কি, এই জিনিসটা ইউজ করে তারপর আপনি যখন এখন আপনি পজিশন এতে আছে পজিশন বিতে যাইতে চান, তখন আপনি হিসাব করবেন যে আমি আমার এক্সিলারেশনকে কিভাবে চেঞ্জ করলে আমি পজিশন এ থেকে পজিশন বিতে যাইতে চাই। এবং এই যে এই জিনিসটা নিয়ে কাজ করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ক্যালকুলাসের উপরে বিল্ড করে। তো ক্যালকুলাসটা হলো গিয়ে আমার রেট অফ চেঞ্জ, যে আমার কোনো কিছুর একটা ওই যে পজিশন চেঞ্জ হচ্ছে, পজিশনের যে চেঞ্জ হচ্ছে এইটা হলো ভেলোসিটি বা রেট অফ চেঞ্জ। এখন আমার রেট অফ চেঞ্জের ইকুয়েশন আছে, এই রেট অফ চেঞ্জের ইকুয়েশনটা এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ইউজ করে দেখা যায় যে রোবোটিক্সের বেশিরভাগ কাজ করা হয়। এবং ফুললি মানে ক্যালকুলাসের আপনাদের কোনো একটা কোর্সই থাকবে যে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপরে বেসড করে। এখন তখন করো যে আমি জাস্ট এক্স ইকুয়াল টু টি এর ইকুয়েশন না নিয়ে ডিএক্স বাই ডিটি এর ইকুয়েশনটা নিচ্ছি, এবং এই ডিএক্স অফ ডিটির ইকুয়েশন ডিফারেন্ট প্রপার্টিস আমরা দেখবো। এগুলো দেখার মাধ্যমে আমরা দেখবো যে এই ডিএক্স অফ ডিটি ইজিলি কিভাবে সলভ করে এইটা ইউজ করে বিভিন্ন রকম প্রবলেম সলভ করা যায়।
এবং আমরা এখানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখবো, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। দেন আমার যখন কোনো একটা সিস্টেমের স্টেবিলিটি আমরা যখন অ্যানালাইসিস করতে যাব তখন আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন দরকার হবে। দেন ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, বাউন্ডারি ভ্যালু প্রবলেম, এই জিনিসগুলোর কিছু একটা ইনটিউশন আপনার রোবোটিক্সে দরকার হবে যখন আপনি বিভিন্ন রকম সিস্টেম মডেল করতে যাচ্ছেন। কারণ এটা কি, এটা ডাইনামিক সিস্টেম, এই ডাইনামিক সিস্টেমটা মডেল করতে আপনার এটা দরকার হবে। সরি, নাও নেক্সট টপিক, ফাইন্ড দ্য মিনিমাম এনার্জি কনজাম্পশন। তো আপনার একটা রোবট আছে, এই রোবটটা একটা স্টেট পাথে যাচ্ছে। তো আপনি যখন রোবটটা চালানোর ক্ষেত্রে আমাদের কি এনার্জির খুবই সংকট, তো আপনি চান না যে এটা কি যতটুকু দরকার তার থেকে বেশি এনার্জি খরচ করুন। এখন এই স্টেট পদ্ধতিতে যাচ্ছে, এটার এনার্জি কতটা খরচ হচ্ছে এইটা ভেলোসিটির একটা ইকুয়েশনের থ্রুতে আমরা দেখতেছি। এখানে ফার্স্ট টার্মটা আমার এনার্জি ফ্রিকশনের কারণে এনার্জি কতটুকু লস হবে এই জিনিসটা রিপ্রেজেন্ট করে, এবং সেকেন্ড টার্ম যেটা সেটা করে আমার স্পিডের কারণে মানে টাইমের কারণে আমার যে এনার্জি লস যতটুকু হচ্ছে। জিনিসটা এরকম যে আমি যদি অনেক জোরে যাই তাহলে আমার ফ্রিকশন অনেক বেশি হবে, আমার অনেক এনার্জি খরচ হবে। আবার আমি যদি অনেক আস্তে যাই তাহলে আমার কি এ থেকে বিতে যাইতে অনেক বেশি সময় লাগবে, তখন আমার কি ওই সময়ের জন্য কি আমার এনার্জি বার্ন বেশি হবে। এই জিনিসটা আমার এই ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করতেছে। তো আমি এখন চাচ্ছি মিনিমাল আমি কতটা মিনিমাম এনার্জি খরচ করে এ থেকে বিতে স্টেট পথে যাইতে পারি। তো আমি এই ক্ষেত্রে এই মিনিমাম ভ্যালুটা বের করবো কিভাবে, এটার জন্য আর কি ম্যাথমেটিক্স এর কোন ব্রাঞ্চটা ইউজ হয় এটা কেউ বলতে পারবেন? এনিওয়ান? যে আমি এই ইকুয়েশনের মিনিমাম ভ্যালুটা বের করতে চাই, না ভি এর ভ্যালু কত হইলে আমার এনার্জির এক্সপেন্ডিচার মিনিমাম হবে এটা আমি বের করতে চাই। এই ম্যাথ আপনারা সবাই করছেন, না এই ম্যাথ আপনারা সবাই করছেন, জীবনে বহুতবার করছেন। ভাই পারলাম না এটা। সরি, আরেকবার একটু বলবেন? আচ্ছা, আমি আপনাকে ভ্যালুটা জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করছি আপনাকে এখানে আপনি কোন মেথডটা ইউজ করে এই ভ্যালুটা বের করবেন। আমি এটা কম্পিটিশনে সলভ করতেছি না, এটা ম্যাথমেটিক্স এর একটা ব্রাঞ্চ বা একটা চ্যাপ্টার আছে বা ওন টাইপ অফ ম্যাথ আছে যেই ম্যাথটা করে এই ভ্যালুটা বের করা হয়, ঠিক আছে? তো এই ভ্যালুটা সেটা আর কি কি করলে বের করা যায়? ক্যালকুলাসের কোন জিনিসটা? ডিফারেন্সিয়েশন করব, হ্যাঁ এটা ডিফারেন্সিয়েশন করে জিনিসের টপিকটার নাম হলো গিয়ে অপটিমাইজেশন। এখানে আমরা করি কি যে আমরা যে ফার্স্ট ডেরিভেটিভ নেই, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরে বা ওই সেকেন্ড ডেরিভেটিভের যে এই কাহিনী এটা মিনিমাম নাকি ম্যাক্সিমাম এটা বের করা। তো এই জিনিসটা হলো এই টপিকটার নাম হলো অপটিমাইজেশন। যখন একটা ইকুয়েশন আছে ওই ইকুয়েশনের কোনো একটা ভেরিয়েবল আপনি চেঞ্জ করে আপনি ওই ইকুয়েশনের ম্যাক্সিমাম বা মিনিমামে যাইতে চান, এই টপিকটাকে বলে অপটিমাইজেশন। আপনারা যারা পরে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এ কাজ করবেন ওখানে দেখবেন যে অপটিমাইজেশন বিভিন্ন রকম অপটিমাইজার ইউজ হচ্ছে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ হচ্ছে। তো এই জিনিসগুলো করে কি, এই যে ক্যালকুলাসের ডেরিভেটিভস এর যেই ডেরিভেটিভস আছে এই ডেরিভেটিভস ইউজ করে কিছু স্টেপ ফলো কইরা তারা ওইটা লোয়েস্ট ভ্যালু বের করে। এবং এই লোয়েস্ট ভ্যালু বের করার বিভিন্ন রকম ওয়ে আছে। এবং এই অপটিমাইজেশন যখন হবে তখন আপনার যেমন আমার যে এই ইকুয়েশন যেটা ছিল ইভি, এটা হলো আমার কি একটা অবজেক্টিভ ফাংশন। এই অবজেক্টিভ ফাংশন আমার কস্ট হইতে পারে, তারপর এনার্জি হইতে পারে, তারপর এটার উপরে কিছু আমার কনস্ট্যান্ট থাকতে পারে। যেমন আমি বলতে পারি যে আমার ভেলোসিটি মিনিমাম এত হইতে হবে, অথবা আমার এত টাইমের মধ্যে আমার এখানে এই ডিস্টেন্স এতটুকু আছে, ডিস্টেন্স এতটুকু বুঝে যাইতে হবে। তারপর এই যে অবজেক্টিভ ফাংশনটা, এই অবজেক্টিভ ফাংশনটা কনভেক্স নাকি নন কনভেক্স, এই যে অবজেক্টিভ যে ফাংশনটা এটাকে আবার ইসের ক্ষেত্রে বলা হয়
মেশিন লার্নিং বা এআই এর ক্ষেত্রে বলা হয় কস্ট ফাংশন। এরপর কোয়াড্রেটিক প্রোগ্রামিং আছে, লিনিয়ার নন লিনিয়ার অপটিমাইজেশন, মানে গ্রেডিয়েন্ট ডিসেন্ট হলো গিয়ে এই অপটিমাইজেশন সলভ করার একটা ওয়ে। এরকম আরো অনেক ওয়ে আছে। এবং এটা রোবটের ক্ষেত্রে রোবট যখন একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যাবে কোন পাথটা তার জন্য অপটিমাল, বা একটা রোবটের হাত আছে, এই হাত দিয়ে একটা আপেল সে ধরবে, এখন এই হাতের আপনার হাতটা দিয়ে একটা আপেল ধরার ক্ষেত্রে আপনি কি অনেকে একটা কথা বলে না যে ভাত সোজাও মুখে দেওয়া যায় ঘুরেও মুখে দেওয়া যায়, কারণ আপনি যে সোজা মুখে দেন কি জন্য, ওইটা আপনার জন্য ইজি পাথ। এখন রোবট কিভাবে বুঝবে যে তার জন্য হাতটা ঘোরানোর ইজি পাথ কোনটা, এটার জন্য ইউজ করা হয় অপটিমাইজেশন। একটি প্রথমে আমি একটা প্রবলেম, ওইটা ইকুয়েশন ক্রিয়েট সিস্টেমের মডেল ইকুয়েশন ক্রিয়েট করব। এটা হলো ক্যালকুলাস এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজ করে আমি একটা মডেল ক্রিয়েট করব। মডেলটা ক্রিয়েট করার পরে সেই মডেলে একটা অবজেক্টিভ ফাংশন থাকবে, সেই অবজেক্টিভ ফাংশনটা সলভ করে আমরা ওই রোবটের যে কন্ট্রোলটা কিভাবে হবে এটা আমরা বের করব। দেন আরেকটা, এইটা হলো কি আমার কাছে কাইন্ড অফ মানে সবথেকে মজার আর কি একটা জিনিস, এই সেম প্রবলেমটাই, ঠিক আছে। তো আমি যখন এটা ক্যালকুলাস ইউজ করে সলভ করছি, ঠিক আছে, তখন আমি কি করছি, এই জিনিসটা আমি ডেরিভেটিভ নিছি। ওকে, ডেরিভেটিভ নিলে কি 2v প্লাস সামথিং বাই ভি স্কয়ার এরকম কিছু একটা আসবে। তো এটা আমি কি করছি, আমি যে ddx অফ x টু দি পাওয়ার n এর আমি ফর্মুলা জানি, ঠিক আছে, এটা দেখে আমি এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করছি, দেন আমি এটা সলভ করছি, ঠিক আছে। কিন্তু আমি যখন কম্পিউটারে এটা ইউজ করতেছি তখন এটা কম্পিউটার এই জিনিসটা কিভাবে সলভ করবে। আর এখানে আমার ইকুয়েশনটা অনেক সিম্পল, আমার এখানে এর থেকে অনেক বেশি কমপ্লেক্স এবং বড় ইকুয়েশন থাকতে পারে। তখন রোবট এই প্রবলেমগুলো, তো কম্পিউটার এই যে মিনিমাম যে ভ্যালুটা, এই মিনিমাম ভ্যালুটা কিভাবে বের করবে, এই যে আমি সে ডেরিভেটিভ ইউজ করতে পারতেছে না। আমরা যে ধরেন এই যে ফর্মুলা ইউজ করে যে ক্যালকুলাসের যে সলভ ডেরিভেটিভ গুলো বের করি, এগুলোকে বলে গিয়ে অ্যানালিটিক্যাল সলিউশন। তো আমি ধরো একটা হইতে পারে আমি কম্পিউটার ইউজ করে অ্যানালিটিক্যাল সলিউশন করতেছি, কিন্তু কম্পিউটারকে ধরেন আপনার ওই যে ইন্টিগ্রেশন অফ 10x dx শিখানো অনেক ডিফিকাল্ট, বা একটা বড় একটা ইকুয়েশন আছে ওখানে আমার অনেকগুলো মানে রিপ্লেস করো, ইউভির ফর্মুলা, ইউআইভি এর ফর্মুলা, চেইন ফর্মুলা, প্রোডাক্ট ফর্মুলা, অনেক কিছু ইউজ করতে, এটা শেখানো অনেক ডিফিকাল্ট, ঠিক আছে। তো কম্পিউটার কি আসলে ওই অ্যানালিটিক্যাল ওয়েতে সলভ করবে নাকি কম্পিউটার অন্য কোনো ওয়েতে সলভ করবে, এনি গেস? এনিওন, এনি গেস? বাইনারি না না, এই প্রবলেমকে আমি বাইনারিতে নিলে এটা তো আমার কোনো লাভ হচ্ছে না। তো যে জিনিসটা ইন্টারেস্টিং, জিনিসটা হলো এটা আপনারা হয়তো যারা কোর্স করেন না এটা জানেন, এটা হলো নিউমেরিক্যাল মেথড ইউজ করে। নিউমেরিক্যাল মেথড ইউজটা কিরকম, যেমন আমরা যখন ক্যালকুলাস করছি একটা পয়েন্টের ডেরিভেটিভ বের করার সময় আমরা কি বলি কি, অল্প একটু ডিস্টেন্সের মধ্যে কতটুকু চেঞ্জ হয়েছে, তো আমরা ওই বরাবর ওই যে এক্স কতটুকু চেঞ্জ হয়েছে, ওয়াই কতটুকু চেঞ্জ হয়েছে, এইটা ডিভাইড করে জিনিসটা বের করি। তো এখানে জিনিসটা এরকম যে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের উপরে ডিফারেন্ট ভ্যালু ও বসাবে, ডিফারেন্ট ভ্যালু বসাইয়া ওই মিনিমাম পয়েন্টটা বের করার চেষ্টা করবে। এবং এই ভ্যালুটা কিভাবে বসাবে এবং এইটার কিছু ওয়ে আছে। তো সে কাইন্ড অফ করে কি, সে অ্যানালিটিক্যাল সলিউশন করে না, সে করে কি ওখানে বিভিন্ন রকম বিভিন্ন ওয়েতে সে বিভিন্ন ভ্যালু বসায় সে চেষ্টা করে যে আস্তে আস্তে আমি দেখি যে কোন দিকে গেলে, যেমন আমার ধরেন একটা পয়েন্ট আছে, একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনে প্রথম বসাইলাম 3 বসাইলাম, 4 বসাইলাম, আমি চাচ্ছি মিনিমাইজ করতে। তো আমি দেখলাম 3-তে ভ্যালু আসলো আমার 10, 4 বসাইলে আমার ভ্যালু আসলো 15, তার মানে কি 3 থেকে 4-এ গেলে আমার ভ্যালু বাড়তেছে। তাহলে আমি করবো কি, বেশি ওই 3 থেকে 4-এ যাবো না, আমি 2-তে বসাই দেখবো। 2-তে বসাই দেখলাম যে আমার ওখানে ভ্যালু আসছে মনে করেন 5, তার মানে কি কমছে। তখন আমি দেখবো যে আরো কমতে পারে কিনা, আমি তখন আরো বামে গিয়ে দেখবো। তো এইটা ফুললি একটা আলাদা একটা মানে সাইট অফ কম্পিউটার সায়েন্স, যেখানে এই যে বিভিন্ন রকম ইকুয়েশন আছে, অ্যানালিটিক্যাল বড় বড় ইকুয়েশন, এই ইকুয়েশন কম্পিউটারের থ্রুতে শর্ট টাইমে অপটিমালি কিভাবে সলভ করা যায়, এবং এটা যে নিউমেরিক্যাল অপটিমাইজেশন বলে। আমাদের নর্থ সাউথে এমএসটি অন স্যার শাহরিয়ার করিম স্যার মনে হয় এটার উপরে একটা কোর্স নেয়, আরো কেউ নিতে পারে, আই ডোন্ট নো। মানে ভেরি ইন্টারেস্টিং যে আমরা ছোটবেলা থেকে মানে অনেক কষ্ট করে এইসব ক্যালকুলাস সলভ করা শিখে আসছি। আসার পরে আমি দেখলাম
হ্যাঁ, আমি যখন এটা এখন সলভ করতেছি আমার ম্যাথের প্রবলেমের জন্য, তখন আর সে এটা অ্যানালিটিক্যালি সলভ করতেছে না, সে ভ্যালু বসে ক্যালকুলেশন করে দেখতেছে। এবং এটার জন্য বিভিন্ন রকম মেথড আছে, এই যে অয়েলার মেথড, আমি পরেরটা প্রোনাউন্সিয়েশন করব না, তারপরে নিউটন র্যাপসন মেথড, বাইসেকশন মেথড, পলিনোমিয়াল মেথড, দেন গ্রেডিয়েন্ট ডিসেন্টটাও এটার ইসে পড়ে। এবং এখানে আমি ইট ইস ভেরি ইন্টারেস্টিং, মানে লাইক ইট ওপেন্স আপ এ নিউ ফিল্ড অফ ম্যাথমেটিক্স টু। এটা খুবই ইনটুইটিভ, আবার অনেক সময় কাউন্টার ইনটুইটিভ। সো আই উইল রিকোয়েস্ট ইউ টু লুক ইনটু দ্যাট, লাইক অয়েলার মেথড ইউজ করে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করা যায়, অথবা এই যে আর রাঙ্গে কাট্টা মেথড ইউজ করে কিভাবে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা যায় বা ভ্যালুটা বের করা যায়। মানে এটা করতেছি কি, আমরা যখন অ্যানালিটিক্যাল মেথডে করতেছি তখন আমরা কি করতেছি, ডেরিভেটিভের একটা ইকুয়েশন বের করতেছি। এই ডেরিভেটিভের ইকুয়েশন বের করে না, এ দেখে কোন ভ্যালুর জন্য ডেরিভেটিভটা লোয়েস্ট আছে, মানে এই নিউমেরিক্যাল মেথডে অপটিমাইজেশনটা করতেছে। And I will go to the next topic. Okay. This is one of the like খুবই মজার একটা প্রবলেম। এখানে আমাদের আরেকটা কুইজ আসবে। তো এখানে হলো আপনি একটা কুইজ শোতে গেছেন, এখানে 3টা ডোর আছে। 3টা ডোরের ভিতরে একটা ডোরের পিছনে আছে একটা গাড়ি, এবং 2টা ডোরের পিছনে আছে ছাগল। তা আপনাকে যে কোনো একটা ডোর পিক করতে বলা হলো। তো এখন আমি আপনাকে পিক করতে দিচ্ছি না, প্রথম পিকটা আপনার জন্য আমি করে দিচ্ছি। আপনি প্রথমে ডোর 1 অথবা ডোর 2 এর মধ্যে থেকে একটা পিক করছেন। পিক ডোর 3 আপনি চুজ করেন, আপনি ডোর 1 অথবা ডোর 2 থেকে একটা পিক করছেন, ঠিক আছে? কোনটা পিক করছেন ডাজন্ট ম্যাটার। অথবা আমি ধরে নিতে পারি যে আপনি ডোর 1 পিক করছেন। তো ডোর 1 পিক করার পরে আপনার যে হোস্ট টকশোর, সে ডোর 3 খুলে দিল, খুলে দেওয়ার পর ওখান থেকে একটা ছাগল বের হইলো। তার মানে কি, ওটার পিছনে গাড়ি নাই। তারপর সে আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি এই যে অপশন যেটা চুজ করছেন 1 আর 2 এর মধ্যে, আপনি কি সেটাই চুজ করে থাকবেন, মানে ওখানে স্টে করবেন, নাকি আপনি নতুন কোনো ইসে সুইচ করবেন? ওকে। তো নাও আগের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে আমাদের এই কোশ্চেনটা আপলোড হয়ে গেছে। তো আপনারা প্লিজ ট্রাই টু অ্যান্সার ইট। অ্যান্ড এখানে দুটো জিনিস, একটা হলো কি একটা সাইকোলজিক্যাল গেম আছে, আর একটা হলো ম্যাথমেটিক্স এর গেম। তো এখন আপনাদের বের করতে হবে যে ম্যাথমেটিক্যালি আপনার জন্য স্টে করাটা বেটার নাকি সুইচ করাটা বেটার। তো প্লিজ আগের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাতে গিয়ে আপনার অপশন আপনি কোনটা নিতে যাচ্ছেন সিলেক্ট করেন। আমরা দেখি যে কার ভাগ্যে গাড়ি আছে। আর যদি কারো আর কি ওই লিঙ্কে করতে সমস্যা হয়, তাহলে চ্যাটে আর কি মেসেজ দিতে পারেন। উইল ওয়েট 30 সেকেন্ড। কোশ্চেনটা বুঝতে কারো সমস্যা আছে? আপনি ডোর 1 অথবা ডোর 2 এর মধ্যে একটা ডোর চুজ করছেন, এখন আপনাকে আস্ক করা হয়েছে যে আপনি 3 নম্বরটা খুলে দেখাইলো যে এটার ভিতরে ছাগল আছে, এরপর আপনাকে আস্ক করতেছে আপনি যেটা চুজ করছেন আপনি সেটাতেই ফিক্স থাকবেন নাকি আপনি সুইচ করবেন। সাইব ভাই, আপনি কি করবেন? ওকে। ওকে, আমরা দেখি আমাদের অ্যান্সার কিরকম আসছে। তো সো ফার আমাদের এখানে আচ্ছা, যারা স্টে করা অ্যান্সার দিছেন তাদের মধ্যে থেকে কেউ একজন 9 জন অ্যান্সার করছেন, এর মধ্যে 6 জন চুজ করছে সুইচ করা এবং 3 জন চুজ করছে স্টে করা। তো যারা স্টে করা চুজ করছেন, ক্যান এনি অফ ইউ এক্সপ্লেন যে কেন আপনি এটা চুজ করছেন? অথবা যারা সুইচ করা চুজ করছেন তাদের মধ্যে থেকে কেউ একজন বলবেন যে হোয়াই ডিড ইউ চুজ টু সুইচ?
করেছিলাম কারণ মানে দুইটারই তো 50-50 চান্স কোনটা হবে, এই জন্য মানে যে কোনো একটাতে স্টে করেছিলাম। ওকে। আহ, আচ্ছা, মিফতাহুল ভাই আপনি কি সুইচে সাপোর্ট করছেন আর স্টেতে? এতে স্টেতে, এটাতে ওকে। আর আমি সুইচ সিলেক্ট করছি। সুইচের মেন রিজনটা হইতেছে কি যে ফার্স্টে যখন 3টা ডোর ক্লোজ থাকতেছে তখন গাড়ি পাওয়ার চান্স থাকতেছে 33%। মানে যে কোনো একটা ডোরে, গাড়ি থাকার পসিবিলিটি আছে 33%। বাট যখন একটা ডোর খুলে দেওয়া হচ্ছে, তারপর আমি যদি আরেকটা ডোর চুজ করি তখন আমার মানে পার্সেন্টেজ থাকতেছে 50-50। সো দ্যাটস ওয়াই আই টুক দ্য 50%। তাহলে আপনি যেখানে আছেন স্টে করলেও তো আপনার 50%ই থাকতো, তো আপনার সুইচ করার কি দরকার? এখন মজার জিনিসটা হলো এখানে আমাদের কিন্তু মানে মেজরিটি অ্যান্সার হচ্ছে সুইচ, ঠিক আছে? ভাই আরেকটা অ্যান্সার আসতেছে মনে হয় হ্যাঁ, একটা নেক্সট। অ্যান্সার আসতেছে, আমরা ওয়েট করি। এটা মানে এবং সবচেয়ে মজার জিনিসটা হলো এইটার অ্যান্সার, এটা এই যে প্রবলেমটা আমি ফার্স্ট দেখি একটা মুভিটার নাম হলো 21। আই উইল ওয়ান অফ মাই ফেভারিট মুভি। তো আই ডিড নট আন্ডারস্ট্যান্ড যে এখানে আসলে কি হয়েছে, মানে কেন এই সে চুজ করছে। তো এখানে জিনিসটা হলো আপনি যদি সুইচ করেন, আপনি যে অপশনে চুজ করছেন না কেন, আপনি যদি সুইচ করেন তখন আপনার গাড়ি পাওয়ার সম্ভাবনা 66% হয়ে যায়। আপনি যদি 50-50 বলতেছে, এখন যে দুইটা অপশন, দুইটার মধ্যে একটার পিছনে আছে, হ্যাঁ এটা হলো জাস্ট আগে যে ঘটনাটা ঘটছে ওই ঘটনা যদি আপনি বাদ দেন তাহলে ওইটা হলো 50-50। কিন্তু আপনার যেহেতু প্রথমে 3টা ছিল, 3টা থেকে একটা বাদ গেছে, এখন 2টা আছে, এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা ঘটার কারণে সুইচ করলে গাড়ি পাওয়ার সম্ভাবনা 66% হয়ে যায়, ঠিক আছে? এখন এটা কেন হয় এটা আমার ইনটুইটিভলি আমার বুঝতে 5 বছর সময় লাগছে, ঠিক আছে? ব্যাখ্যাটা তখনই দেখে নিয়েছিলাম ইন্টারনেট থেকে, বাট জিনিসটা টু আন্ডারস্ট্যান্ড লাইক এটা আসলে কি হচ্ছে, ইট টুক মি 5 ইয়ার্স এন্ড 3 প্রবাবিলিটি কোর্স, তারপর আমি আর কি এটা ইনটুইটিভলি জিনিসটা বুঝতে পারছি। তো আপনারাও এটা আপনাদের জন্য একটা ওয়েলকামিং যে প্রবাবিলিটি পড়ার জন্য, যে স্টাডি প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স and try to understand why switching is the best answer here. কেন সুইচ করলে আপনার গাড়ি পাওয়ার সম্ভাবনা 66% হয়ে যায়। তো আমি 1-2 লাইনে জিনিসটা এক্সপ্লেন করতে পারি, বাট আই ওয়ান্ট ডু ইট। I want all you to like study probability and figure out the answer of this problem. এবং এই জিনিসটা খুবই কাউন্টার ইনটুইটিভ, কারণ মানে একটা তো আছে যে হোস্ট আছে, সে আপনাকে হয়তো আপনি যেটার পিছনে গাড়ি আছে ওইটাই চুজ করছেন, আপনার ওই ছাগলটা দেখে আপনার এটা ট্র্যাপ দিল যে আপনি সুইচ করবেন কিনা, সুইচ করলে তাহলে গাড়ি থেকে আপনি সুইচ করে গেলেন। বাট প্রবাবিলিটি এই যে হোস্ট আপনাকে কি বলতে পারে, মানে ওটা কি বলে, ট্রিক করার চেষ্টা করতেছে, এটা নেয় না সে। এই জিনিসটা সম্পূর্ণ ম্যাথমেটিক্যালি সে জিনিসটা দেখে, এবং ম্যাথমেটিক্যালি আপনি সুইচ করলে আপনার গাড়ি পাওয়ার সম্ভাবনা 66% হয়ে যায়। ওকে, এবং এই প্রবাবিলিটি আমাদের এখানে সাইদ ভাই 10 মিনিট টাইমের বেশি নেই। হ্যাঁ ভাই, নেন, সমস্যা নেই। ওকে 10 মিনিট আই থিঙ্ক সবাই দিতে পারবে। ওকে, প্রবাবিলিটি আমার রোবোটিক্স হোক, প্রবাবিলিটি ওয়ার্ল্ডের যে কোনো একাডেমিক সাবজেক্টে ওয়ান অফ দ্য মাস্ট নো হলো প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স। আপনি যদি মেডিকেল রিসার্চার হন সেখানেও আপনার লাগবে, আপনি মার্কেটিং এ পড়লেও সেখানেও আপনার লাগবে। আমার এক বন্ধু খুব কান্নাকাটি করতেছে, একটা প্রবাবিলিটি করছে, পাস করতে পারতেছে না, ও আর কি আজীবন ম্যাথ ভয় পাইছে, হি হ্যাজ ফোবিয়া ফর ম্যাথ, এই জন্য মার্কেটিং এ পড়তে গেছে, ওখানে গিয়ে ওরা বিজনেস ম্যাথমেটিক্স ঢুকাই দিছে এবং সেখানে প্রবাবিলিটি আছে। তো ওর অবস্থা খারাপ। সোশ্যাল সায়েন্সে যান, সাইকোলজিতে যান, সব জায়গাতে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স আছে, এবং এই জিনিসটা একটু কাউন্টার ইনটুইটিভ। সো ইট উইল বি মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ, যে আপনারা রোবোটিক্সে কাজ করেন আর না করেন, যেই ফিল্ডে কাজ করেন আর না করেন, প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স জিনিসটা ইনটুইটিভলি বোঝার জন্য একটা অ্যাটেম্প্ট নেন জীবনে। মানে ওটা কি বলে,
হাউ ইউ সি থিংস অ্যান্ড হাউ ইউ থিঙ্ক এটা চেঞ্জ হয়ে যাবে। এবং প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা কিছু রোবোটিক্সের জন্য কোন জিনিসগুলো দরকার, র্যান্ডম ভেরিয়েবল, ইভেন্ট কি, কন্ডিশনাল প্রবাবিলিটি কি, বায়াস থিওরাম কি, দেন এক্সপেক্টেড ভ্যালু কি, ভেরিয়েন্স কি, তারপর বিভিন্ন রকম ডিস্ট্রিবিউশন আছে, গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, হাইপোথিসিস টেস্টিং কি, এই ধরনের জিনিসগুলো আপনাদের দেখতে হবে। এবং এখানে যে বায়াস থিওরাম আছে, ইট ইজ লাইক ওয়ান অফ মাই বিগেস্ট এনিমি ইন দ্য লাইফ। আমি এই জিনিসটা এখন পর্যন্ত অ্যাটলিস্ট 12 বার পড়ছি, 12 বারের বেশি হবে। এবং আমি এটা পড়তেছি 2017 সাল থেকে। এখন পর্যন্ত এই জিনিসটা পড়ার 3 দিন পরে আমি জিনিসটা এক্সপ্লেন করতে পারি না ঠিকভাবে, মাথার মধ্যে বের হয়ে যায়। এবং এই যে 3 Blue 1 ধরনের একটা ভিডিও আছে, তো আপনাদের হয়তো জিনিসটা দেখতে পারেন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং। ওকে, দেন আমরা একটু জেলখানাতে যাই। ইট ইজ অ্যানাদার ভেরি ফেভারিট টপিক অফ মাইন্ড। কারণ আপনি এবং আরেকজন লোক, আপনারা জেলে একটা ক্রাইম করছেন, কোনো একটা জেলে না, আপনারা একটা ক্রাইম করছেন। ক্রাইম করার পরে আপনাদের পুলিশ ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে দুইজনকে 2 রুমে বসে তারপর আপনাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এবং আপনারা দুইজন কারোর সাথে কেউ কমিউনিকেট করতে পারতেছেন না। তো আপনার কাছে এখন 2টা অপশন আছে। এখন আপনি সাইলেন্ট থাকতে পারেন, যে আমি কিছু করি নাই, আমি কোনো কথা বলবো না, অথবা আপনি কনফেস করতে পারেন যে হ্যাঁ আমি কাজটা করছি। ঠিক আছে, এখন জিনিসটা কি হবে, এখন যদি আপনারা দুইজনই যদি সাইলেন্ট থাকেন, আমরা যে সাইলেন্ট টেবিলটা দেখি, এ এবং বি দুইজনই যদি সাইলেন্ট থাকে তাহলে দুইজনেরই 1 বছরের জেল হবে। এ এবং বি দুইজনে যদি কনফেস করে তাহলে দুইজনের 3 বছরের জেল হবে। আর যদি এমন হয় যে প্লেয়ার বি কনফেস করছে এবং এ সাইলেন্ট থাকছে, তাহলে যেহেতু আপনি কি রাজসাক্ষী হয়ে গেলেন যে অপরাধ করছে আমি সাক্ষী দিলাম, এই জন্য আপনার জেল হবে 6 মাস। এবং যে সাইলেন্ট ছিল, যে স্বীকার করে নাই, সে স্বীকার করে নাই, জন্য তার শাস্তি 5 বছর। আবার যদি এমন হয় যে প্রিজনার এ সে কনফেস করলো, কিন্তু আপনি যে মানে যে বি সে সাইলেন্ট থাকলো, তাহলে আর কি এ যে কনফেস করছে তার 6 মাসের জেল হবে, যে করে নাই, যে সাইলেন্ট থাকছে সে তার 5 বছর হবে। সিম্পলি ভাবে বলতে গেলে, আপনি যদি সাইলেন্ট থাকেন, অন্যজন সে যদি সাইলেন্ট থাকে তাহলে আপনার 1 বছর জেল। আপনি যদি কনফেস করেন এবং অন্যজন যে আছে সে যদি কনফেস করে তাহলে দুইজনের 3 বছরের জেল। আর আপনি যদি কনফেস করেন এবং যে অন্যজন সে যদি সাইলেন্ট থাকে তাহলে আপনার 6 মাসের জেল, এবং যে কনফেস করছে তার 5 বছর। আর যদি আপনি সাইলেন্ট থাকতেন এবং আপনার সাথে যাকে ধরছে সে কনফেস করছে, তখন তার 6 মাসের জেল, আপনার 5 বছরের জেল। তো জিনিস হলো আপনি 1 নম্বর অপশন, আপনি সাইলেন্ট আছেন। সাইলেন্ট আসলে, অপরজন সাইলেন্ট থাকলে আপনাদের 1 বছরের জেল, আর অপরজন কনফেস করলে আপনার 5 বছর। মানে সাইলেন্সের অপশন হলো 1 বছর অথবা 5 বছর। আর যদি কনফেস করেন, অপরজন সাইলেন্ট থাকলে আপনার 6 মাস, আর অপরজন কনফেস করলে আপনার 3 বছর। তো কনফেসের অপশন হলো 6 মাস এবং 3 বছর। তো আমি আগের এই কুইজটা অন করে দিতেছি, অ্যান্সার দিস। মানে ইটস লাইক ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। আপনি কি চুজ করবেন? আপনি সাইলেন্ট থাকবেন নাকি আপনি কনফেস করবেন বা বিট্রে করবেন? ভাই অ্যান্সার রাইট করেন। অবশ্য দেখাই যায়, আমরাও দেখতে পাচ্ছি। নিজে নিজে আসা, এটা এটা হাইড করার অপশন প্রিমিয়ামে ছিল, আমার ফ্রি দেখে এটা নাই। ওহো, ভাগ্যিস সেটা থেকে পরীক্ষা নিতে যায় নাই। দেখি কার কতটুকু জেল হয়। আমরা 30 সেকেন্ড ওয়েট করব। আর কেউ যদি এর মধ্যে কার অ্যান্সার কেন দিছেন এটা এক্সপ্লেন করতে চান, ইউর ওয়েলকাম। আমরা মনে মনে অ্যান্সার গুলো রেডি করি, তারপর একবারেই মানে আমাদের এক্সাম শেষে আমরা এক্সপ্লেন করব।
ওকে, দেখি এবার কতজন দিছে। ও 10টা ভোট পড়ছে ভাই, ভোটের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে ভাই। ইনশাল্লাহ সামনে নির্বাচনে দাঁড়ায় যান, জানুয়ারি হয়তো হয়তো অনেক হয়ে যাবে। ভোটিং এর প্র্যাকটিস হইতেছে। ওকে, 60% চুজ টু কনফেস, 40% চুজ টু স্টে সাইলেন্ট। ওকে, এখন কেউ এক্সপ্লেন, দুই একজন এক্সপ্লেন করেন, যে একজন কনফেস থেকে এক্সপ্লেন করেন, একজন সাইলেন্ট থেকে এক্সপ্লেন করেন। সাইব ভাই এই রাউন্ড থেকে বাদ, সাইব ভাইয়ের সাথে কালকে এটা খেললে হয়েছে। আমার সাথে আপনাদের উপর যতগুলো টেস্ট হইতেছে কালকে থেকে আমার উপর সেগুলো সব আগে আগে টেস্ট করছে, টেস্ট করার পর তারপর আবার দিয়েছে। ইনভেস্ট করলে 6 মাস থেকে 3 বছর হবে। 6 মাস অথবা 3 বছর, হ্যাঁ। হ্যাঁ। সাইলেন্ট থাকি তাহলে বেড়ে যেতে পারে, মানে 5 বছর পর্যন্ত হয়ে যেতে পারে, 1 আচ্ছা বছর থেকে 5 বছর এজন্য। আচ্ছা। আর যে সাইলেন্ট থাকা চুজ করছেন, হোয়াই? সাইলেন্ট থাকলে মানে সাজা দুইজনে সমান সমান পাবো বাট কম হবে। জি, এখানে তো একটা কন্ডিশন আছে যে অন্যজনও সাইলেন্ট থাকবে, ঠিক আছে? তো হাউ ডু ইউ নো সে আপনি সাইলেন্ট থাকলেন, সে কনফেস করে দিল, তখন তো আপনার কয় বছর? 5 বছর। ট্রাস্ট। আপনি হ্যাঁ, আপনি সাইলেন্ট থাকলেন, ট্রাস্ট। ওকে, আচ্ছা, এখন এই কোশ্চেনটা আমি রিফ্রেম ভাই করতেছি, ঠিক আছে? ওকে, সূর্যা বলছে বিট্রে বিকজ ফেজিবল আমার সিঙ্গেলস পারসন সামনে আমার 6 মান্থ। ভাই আর একটু টাইম দেন, আরো কিছু রেসপন্স আসতেছে মনে হইতেছে টেক্সটে। ওকে ভাই, অ্যানসার কি চেঞ্জ করার অপশন আছে ওখানে? অ্যানসার ওয়েট, লেট মি চেক। হুম, হ্যাঁ আছে, এডিট রেসপন্স আচ্ছা, আছে। ওকে। আচ্ছা, এখন এই এখানে একটা জিনিস বলি, এখানে এক্সপেক্টেড ভ্যালু নামে প্রবাবিলিটিতে একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? এখানে আমরা যদি ধরে যারা সাইলেন্ট আছে এবং যারা আর কি কনফেস করছে, এদের একটা আমরা এখানে একটা মানে ওটা কি বলে, মানে হিসাব করতে পারি। যেমন আপনি যখন ধরেন আপনি আমার যে পপুলেশনের 60% কনফেস করতেছে, 40% সাইলেন্ট থাকতেছে। তো ইফ ইউ যারা সাইলেন্ট থাকা চুজ করছে, ঠিক আছে, তো তাদের পানিশমেন্টের এক্সপেক্টেড ভ্যালু হবে গিয়া 3 পয়েন্ট সামথিং, মানে 4 এর একটু কমে। ওকে, আর যারা আর কি কনফেস করার ডিসিশন নিছে, তাদের ক্ষেত্রে যেহেতু 60% আমার কনফেস করতেছে, ওকে, আচ্ছা ওই ভ্যালু জানা আছে। আচ্ছা, এখন নিজের কাছে লজিক্যাল, নিজের কাছে লাগবে। আচ্ছা, and এটা একটা লজিক্যাল আছে, এবং এই লজিকটার উপরে এখানে আমরা ভাই যেখানে আমি একটা লজিক বলবো। বলেন। মানে ভাই মেন কথা হইতেছে যে ওই যে একটা থ্রি ইডিয়টস একটা সিন ছিল না, যে ফ্রেন্ড পাস করলে খারাপ লাগে, ফ্রেন্ড টপার হলে আরো বেশি খারাপ লাগে। তো মনে করেন যে দুইজনের জেল হলে একটু কম খারাপ লাগতো, কিন্তু দেখা যাইতেছে ফ্রেন্ড জেল খাটবে, আমি জেল খাটবো, ফ্রেন্ড পাস হয়ে চলে যাবে, তার বেশি খারাপ লাগবে। সো ইন দ্যাট সেন্স কনফারেন্স ইজ বেটার। দুইজনই 3 বছর জেল খেললেন, এটা ঠিক আছে। ওকে, এখন আমরা এই প্রবলেমটা আর কি রিফর্মুলেট করি, ঠিক আছে? এই প্রবলেমটা রিফর্মুলেট হলো গিয়া, আপনি এবং সাহেব ভাই যেটা বললো, আপনি এবং আপনার বন্ধুকে আপনি চিনেন খুব ভালোভাবে, দুইজন মিলে আপনারা ধরা গেছেন, এবং আপনি জানেন যে আপনার বন্ধুরা বিট্রে করে, বাট আপনার বন্ধু একজন লজিক্যাল পার্সন, অথবা অন্য যে পার্সনটা অ্যারেস্ট হইছে
হি ইজ এ লজিক্যাল পারসন, ঠিক আছে, ওকে। তখন কি আপনারা এই অ্যান্সার সেমটাই রাখবেন যে আপনি জানেন উনি লজিক্যাল পারসন এবং আপনিও লজিক্যাল পারসন, বোথ অফ ইউ আর লজিক্যাল পারসন, ওকে, এবং ইউ ডোন্ট থিঙ্ক ইমোশনালি অর ইউ থিঙ্ক বেসড অন ম্যাথমেটিক্স আর প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এগুলোর উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে কি আপনার অ্যান্সারটা চেঞ্জ হবে? এবার এই যে অ্যান্সার আছে অ্যান্সারটা অন্য চেঞ্জ হবে কিনা, তো আপনারা চাইলে অ্যান্সারটা চেঞ্জ করতে পারেন। উইল ওয়েট ফর 30 সেকেন্ডস। না ভাই, চেঞ্জ আসতেছে না, সবাই নিজ নিজ এক্সপ্লোরেশনেই। ও না, না, আচ্ছা, মানে কে না না চেঞ্জ দুই পক্ষই আছে, কেউ এদিকে যাচ্ছে কেউ ওদিকে যাচ্ছে। ও আচ্ছা, আচ্ছা, তারপরেও তো এখন তো ব্যালেন্স হয়ে গেল। দুইজন পার্সন যদি লজিক্যাল হয়, ঠিক আছে, তাহলে এই জিনিসটা সিনারিওটা কি হবে? আহ, এইখানে দুইজনের জন্যই লজিক্যাল ডিসিশন কোনটা? এখন লজিক্যালটা হলো লজিকটা আমি আসলে কিসের ভিত্তিতে ডিপেন্ড করে লজিক্যাল হচ্ছে, ঠিক আছে, সেটা ব্যাপার। একটা হলো গিয়া আমি আমার নিজের স্বার্থ যেটা সেটা ম্যাক্সিমাইজ করতে চাই, ঠিক আছে। ইফ আই ওয়ান্ট টু ম্যাক্সিমাম মাই ওন ইন্টারেস্ট, সেক্ষেত্রে আমার জন্য বেস্ট হলো কনফেস করা। তাহলে কি আমার আইদার 6 মাস হইতেছে অথবা আমার 3 বছর হইতেছে, ওকে। কারণ আর আদার সাইডে আমার অপশন ছিল কি 1 বছর অথবা 5 বছর। সো ইফ আই যদি সাইলেন্ট থাকতাম তাহলে কি আমার নিজের স্বার্থ রক্ষা হইতো না। কিন্তু যদি দুইজনই বাঁচতে চান, ঠিক আছে, দুইজনের জন্য উইন উইন সিচুয়েশন কোনটা? দুজনের সাইলেন্ট থাকা, এটা দুজনের জন্য উইন উইন সিচুয়েশন। হ্যালো, ডাজন্ট ইউ ডিসএগ্রি? না, ঠিকই আছে, দুজনে চুপ থাকবো, কেউ 6 মাস জেল খেটে বেরিয়ে আসবো। না, যদি 1 বছর জেল, দুজনে 1 বছর জেল খেলে চলে আসবো। তো এইট হলো দুইজনের জন্য বেস্ট রেসপন্স, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি দুইজন কমিউনিকেট করতে পারে নাই, এই ক্ষেত্রে ব্যাপারটা এরকম ছিল। কিন্তু যখন এই যে মাল্টিপল পার্টি নেগোসিয়েশন করে, তখন আমাদেরকে একটা দুইজনের জন্য উইন উইন সিচুয়েশন কোনটা এইটা খুঁজে বের করতে হয়। এবং এই খুঁজে বের করার কাজটা করে ম্যাথমেটিক্সের যে ভাগটা, সেটা হলো গেম থিওরি, সোশ্যাল সায়েন্স, পলিটিক্স, সাইকোলজি, এ ধরনের বিভিন্ন ফিল্ডে এই জিনিসটা খুব ইউজ হয়। এবং ইট ইজ লাইক ভেরি ইন্টারেস্টিং। এখানে দেখলাম যে আমাদের কি, আমরা যখন নিজে ইন্টিউটিভলি চিন্তা করতেছি তখন আমার জন্য বেস্ট কি কনফেস করা। কিন্তু আমি যখন দুইজনের জন্য ম্যাথমেটিক্যালি বেস্ট রেসপন্স খুঁজতে যাচ্ছি, তখন কিন্তু কি আমাদের বেস্ট রেসপন্স সাইলেন্ট থাকা। কারণ কি, সাইলেন্ট থাকলে দুইজনের টোটাল মিলে জেল হইতেছে 1 বছর 1 বছর 2 বছর, বাকি সবগুলোতে কি 5.5 বছর 6 বছর এরকম টোটাল পরিমাণ। তো দুইজনের কি মিনিমাম এক্সপোজার টু পানিশমেন্ট। তো এটা কি দুইজনের জন্য লজিক্যাল ডিসিশন। যদিও আমরা ওই পজিশনে গেলে লজিক্যালি চিন্তা করব না, বাট আমরা যখন ম্যাথ করব বা নেগোসিয়েশনের জন্য যখন ওপেন নেগোসিয়েশন হচ্ছে, তখন কি আমার এই দুইজনের জন্য বেস্ট সিচুয়েশন কোনটা এটা খুঁজে বের করতে হয়। তো আমরা যখন রোবোটিক্সে কাজ করব, তখন আমাদের অনেক সময় একসাথে কি মাল্টিপল রোবট নিয়ে কাজ করতে হবে। কখনো তারা কোলাবোরেটিভলি কাজ করবে, কখনো একজনের এগেনস্টে কাজ করবে। তখন আমার দরকার হবে এই জিনিসটা এক্সপ্লেন করার জন্য গেম থিওরি। এবং এই গেম থিওরির কিছু বেসিক যেগুলো আমাদের জানা দরকার, এবং সেগুলো আমরা এখানে দিয়েছি। এবং আমি এখানে বর্তমানে পার্সুইট ইভেশন নিয়ে কাজ করতেছি। এবং এই গেম থিওরি ইটস লাইক ভেরি ইন্টারেস্টিং প্রবলেম, যে আপনি একটা জায়গায় রিওয়ার্ড দিতেছেন, রিওয়ার্ড ডিজাইন করার জন্য আপনার দরকার হয় রিওয়ার্ডটা একটু একরকম চেঞ্জ করে দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে আউটকাম আরেকরকম হয়ে যাচ্ছে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং টপিক এন্ড ইট ইজ অ্যানাদার লাইক কাউন্টার ইন্টুইটিভ। এবং আপনি যখন চিন্তা করলে ধরেন আপনার মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করবে, ঠিক আছে। আপনি ম্যাথ করে আসছেন, ম্যাথের সলিউশন আসছে একটা, আপনি কোনোভাবেই ইন্টুইটিভলি বুঝতে পারতেছেন না ম্যাথের জন্য ওই সলিউশন কোনটা, ওই সলিউশনটা কেন আসছে। দেন রোবোটিক্স এর কিছু অ্যাডভান্স টপিক আমরা ফার্স্ট দেখে যাই, টপোলজি, ডিফারেন্সিয়াল জিওমেট্রি, আর একটা দুইটা মাথা নষ্ট করা টপিক। এবং ম্যাথমেটিশিয়ানদের মধ্যে সব থেকে যে রিচ হইতে পারছে, মাল্টি বিলিয়নিয়ার হইতে পারছে, জিম মরিসন বা সামথিং, উনি টপোলজি এবং ডিফারেন্সিয়াল জিওমেট্রি নিয়ে কাজ করতো। এবং
মানে আমরা অনেকে বলি ম্যাথ কোন একটা লজিক্যাল বলে, ঠিক আছে, বাট ম্যাথ কতটা ক্রিয়েটিভ এবং অ্যাবস্ট্রাক্ট এবং লাইক থিঙ্কিং বেসড বিউটিফুল হইতে পারে সেটার আর কি একটা রিপ্রেজেন্টেশন হইলো গিয়া ডিফারেন্সিয়াল জিওমেট্রি। মানে আপনি ধরেন ভিজুয়ালাইজেশনে দেখতেছেন, লাইক আপনার ওখানে করতে হবে যেন আমি 3 ডাইমেনশন চিন্তা করতে পারি, আপনি 4 ডাইমেনশনে গিয়ে কিভাবে চিন্তা করবেন, বা একটা জিনিসটা কাটলে জিনিসটা শেপ কিরকম হবে ওইটা আপনি কিভাবে চিন্তা করবেন, বা মেনি ফোল্ড আছে বিভিন্ন জিনিসপাতি আছে, মানে এগুলো মাথা উলাইয়ে দেয় এবং মানে ইট টেকস এ রিগোরাস প্র্যাকটিস এন্ড ক্রিয়েটিভিটি টু এক্সপ্লোর ইট। তো আর যদি ম্যাথের উপরে খুব বেশি ইন্টারেস্ট থাকে দেন টপোলজি এবং ডিফারেন্সিয়াল জিওমেট্রি হালকা একটু দেখা যাইতে পারে। এবং রোবোটিক্সে মেনিফোল্ড জিনিসটা এবং কনফিগারেশন স্পেস জিনিসটা অল্প কিছু ইউজ হয়, এবং কিছু আপনি থিওরিটিক্যাল পেপার যখন পড়তে যাবেন তখন এই জিনিসগুলোর মেনশন দেখবেন। দেন ইনফরমেশন থিওরি এবং ক্যাটাগরিক থিওরি আছে, যে আমরা এগুলোতে একটা নাচ করি। এখন জিনিস হলো আমরা তো অনেক কিছু দেখাইলাম, প্রায় 8-9টা ম্যাথমেটিক্স এর টপিক্স দেখাইলাম। রোবোটিক্স যদি শুরু করতে চাই তাহলে আমি কি এই সবগুলো টপিক্স এর উপরে একটা একটা করে কোর্স করব দেন আমি শুরু করব? সেটার দরকার নাই। কারণ কি আমাদের নির্দিষ্ট কোনো একটা টপিক কাজ করতে আমার এই সবগুলোর দরকার হবে না, ঠিক আছে, তো এই অল্প কিছু জিনিস দরকার হবে। তো বেস্ট অ্যাপ্রোচ হলো গিয়া লিনিয়ার অ্যালজেব্রা, প্রবাবিলিটি এবং ক্যালকুলাস, এই তিনটার ইন্টুইশনটা ঠিক করা। আপনারা এই তিনটা মোটামুটি সবাই পারেন, ঠিক আছে, ইন্টারে মোটামুটি এগুলো যা জানা দরকার সলভ করার ম্যাথমেটিক্স যতটুকু লাগে অতটুকু আপনার শিখে আসছেন। কিন্তু পারি না যেটা সেটা হলো ইনটুইটিভ আন্ডারস্ট্যান্ডিং, আর একটা হইলো নোটেশন নিয়ে একটু সমস্যা হয়। তো ফার্স্ট যেটা করবেন সেটা হলো লিনিয়ার অ্যালজেব্রা, প্রবাবিলিটির যে এবং ক্যালকুলাসের যে বেসিক যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোর একটা ইনটুইটিভ আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করার চেষ্টা করবেন, এবং ইনটুইশন কন্ডিশনাল প্রবাবিলিটি কিভাবে রিপ্রেজেন্ট করে, বা একটা ম্যাট্রিক্স রে কিভাবে লেখে, ম্যাট্রিক্সের ডাইমেনশন কিভাবে লেখে, এই জিনিসগুলো দেখা। দেন অন অফ দিস বুকস ফলো শুরু করবেন, এবং এই যে মডার্ন রোবোটিক্স বুকের উপরে ইউটিউবে লেকচার সিরিজ আছে, এটার বইটা যিনি লিখছেন উনি লেকচার দিছেন, এবং এইটার আর কি রিসোর্স অনেক বেশি অ্যাভেলেবল। আর অটোনোমাস মোবাইল রোবট এটা স্ট্যানফোর্ডের একটা কোর্স ফলো হয়, ওই কোর্সের অনেক ম্যাটেরিয়াল অনলাইন অ্যাভেলেবল আছে। তো মডার্ন রোবোটিক্স বইটার প্রথম 5-6টা চ্যাপ্টার করতে আপনার 2 মাসের মতো সময় লাগবে, এবং ইফ ইউ ডু দ্যাট ইউ ক্যান কনফিডেন্টলি কল ইউর সেলফ এ রোবোটিক ইঞ্জিনিয়ার, ঠিক আছে, মানে যে রোবোটিক্স এর ম্যাথমেটিক্যাল সাইডটা নিয়ে কাজ করতেছে। ওকে, দেন এরপর বিভিন্ন টপিক করার সময় যখন যে ম্যাথটা দরকার হবে তখন সেটা শিখে নেবেন, বেস্ট ভরসা ইউটিউব। দেন আর একটা টপিক যেটা ডিসকাস কতটা করব না, এআই এন্ড রোবোটিক্স। এখন উপরে যে যতগুলা টপিক আমরা ডিসকাস করছি এগুলা রোবোটিক্স এর ইউজ হয় এবং খুব ইন্টেন্সিভলি ইউজ হয়, এবং ওই জিনিসগুলোর অল্টারনেটিভ হিসেবে এআই ইউজ করার চেষ্টা হচ্ছে। ওকে, যেমন আমি ম্যাথমেটিক্যালি স্যালাম অ্যালগোরিদম যেটা আছে সেটা ডিটারমিনিস্টিক এরকম অ্যালগোরিদম বেসড করে আমার করার ওয়ে আছে। আবার ডিপ নিউরাল নেটওয়ার্ক ইউজ করে অনেকে আর কি এই ম্যাপটা ক্রিয়েট করার চেষ্টা করতেছে। আবার রোবটের যে হাতের যে কন্ট্রোল এইটা আমি ফরওয়ার্ড কাইনেমেটিক্স, রিভার্স কাইনেমেটিক্স ইউজ করে করতেছি। আবার কেউ কেউ ওই যে ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল এবং ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল অথবা এলএলএম ইউজ করে এই রোবটের হাত কন্ট্রোল করার চেষ্টা করতেছে। এবং এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলোর অনেক কিছুই আপনার এই যে এই রোবোটিক্সের যে এআই যেটা আছে এটা শিখতে কাজে লাগবে। এবং রোবোটিক্সের যে এআই যেটা এটার এবং আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো গিয়া নর্মাল যে এআই যেটা আছে এইটার উপরে আসে, এটার থেকে আরেক ধাপ পরে হলো গিয়া রোবোটিক্সের এআই, সো ইট ইজ মোর কমপ্লেক্স। তো মানে ইফ কেরিয়ার ওয়াইজ কেউ যদি মডার্ন রোবোটিক্স এর 5-6টা চ্যাপ্টার কমপ্লিট করে এবং এখানের এই এআই এন্ড রোবোটিক্স এর কিছু জিনিসপত্র দেখতে পারে এবং এই অনুযায়ী সে রিসার্চ করে, হি উইল একাডেমিক্যালি এবং প্রফেশনালি দুই দিকেই তার কেরিয়ারের আর কি পোটেনশিয়ালটা অনেক বেশি। আই উইল শেয়ার এ ভিডিও লিঙ্ক অফ মর্গান স্ট্যানলি, এটা একটা ইনভেস্টমেন্ট ফার্ম, ওরা রোবোটিক্স এর ফিউচার নিয়ে আর কি প্রেডিক্ট করতেছে। কারণ ওদের প্রেডিকশন হলো গিয়ে রোবোটিক্স হবে ওয়ার্ল্ডের বিগেস্ট ইন্ডাস্ট্রি। কারণ ধরুন আমরা মোবাইল, আমরা এখন দেখি মোবাইল অনেক বড় একটা কি মার্কেট, অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, সফটওয়্যার অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, বাট এগুলার অ্যাপ্লিকেশনের একটা লিমিটেশন আছে, ঠিক আছে, কিন্তু রোবোটিক্স এর অ্যাপ্লিকেশনের কোনো কিছু লিমিটেশন নাই। এবং কারো একটা কথা আছে, এভরিথিং দ্যাট মুভস উইল বিকাম রোবট,
মানে মুভমেন্ট রিলেটেড যা কিছু আছে একটা সময় সামনে গিয়ে এটা রোবটের থ্রুতে করবে। সেখানে রান্না করা হোক, জামা কাপড় ধোয়া হোক, জামা কাপড় ভাঁজ করা হোক, কনস্ট্রাকশনের কাজ হোক, বিল্ডিং এর কাজ হোক। তো নাও ইউ গাইস ইন লাইক ভেরি মানে পোটেনশিয়াল গোল্ড মাইনের উপরে বসে আছেন। যারা দেখা যায় 2005-6 সাল বা ইউএস এর ক্ষেত্রে 90s যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে ঢুকছে, দে মোস্ট অফ দেম বিকেম মিলিয়নিয়ার্স বা ভেরি রিচ। বাংলাদেশের ক্ষেত্রে 2010 বা এই টাইমে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ঢুকছে, দে আর আর্নিং এ কোয়াইট বিট অফ মানি, অথবা নিজেদের কোম্পানি আছে। তো আপনারাও এরকম একটা টাইমের সময় আছেন যেখানে রোবোটিক্সটা বুম করতেছে। এআই অলরেডি একটা পজিশনে গেছে বা যাওয়ার চেষ্টা করতেছে, এবং রোবোটিক্সটা ইনক্রিজিং পজিশনে আছে, এবং এটার পোটেনশিয়ালটা এআই এর তুলনায় বেশি উপরে। কারণ এই এআইটাও ইউজ হবে কি রোবোটিক্স এর ভিতরেই, এবং রোবটের বিভিন্ন জাস্ট হিউম্যানয়েড ফর্ম না, রোবটের হিউম্যানয়েড ফর্মটা জাস্ট একটা কাইন্ড অফ প্রথম একটা বেসিক ফর্ম, এরপর বিভিন্ন ফর্মের রোবট আসবে। একটা রোবট এমন আসবে যে তার হাত চেঞ্জ করে বিভিন্ন রকম হাত ইউজ করা যায়, তার বিভিন্ন রকমের পা থাকবে, 4টা 5টা হাত থাকবে, এরকম বিভিন্ন রকম, মানে দ্যার ইজ নো লিমিটেশন অফ ইট। এন্ড আপনি যেটাই কল্পনা করতে চান সেটাই সম্ভব হবে ইনশাল্লাহ এক সময়। তো এই জন্য আর কি আপনাদের সবাইকে কাইন্ড অফ কংগ্রেচুলেশন যে আপনারা এই ফিল্ডটাতে ইন্টারেস্ট বোধ করতেছেন। লেগে থাকেন। একটু মানে শুরু করার একটু অন্যান্য টপিকের তুলনায় ডিফিকাল্ট, কারণ এআই তে কাজ করতে গেলে 2-3 মাসের মধ্যে শুরু করা যায়, রোবোটিক্সে 2-3 মাসে শুরু করাটা যায় না। কারণ আমি নিজেও এআই থেকে রোবোটিক্সে শিফট করছি এই পোটেনশিয়ালটার কারণে। সো আই উইল হোপ যে আপনাদের অনেকেই আর কি এই রোবোটিক্স এর ফিল্ডে কন্টিনিউ করবেন। সেশনটা 1 ঘন্টার ছিল, আমি প্রায় 25 মিনিট বেশি নিছি, সরি সাইব ভাই। এবং এখানে আর কি শেষ, আমার থ্যাংক ইউ স্লাইড লেখা হয়নি। আচ্ছা, থ্যাংক ইউ সোহেব ভাই এত সুন্দর একটা সেশনের জন্য। বা আমাদের বসায় থয়ে লিখবেন? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ লিখে দিন। আচ্ছা, লিখে দিন। এতক্ষণ শুনছেন, সহ্য করছেন আমারে। হুম। তো সোহেব ভাইয়ের লাস্ট কথার সাথে আমি আরো কয়েকটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছি। যে রিসেন্টলি এলন মাস্ককে তো মোটামুটি সবাই চেনেন। এলন মাস্ক তাদের বলছে যে তারা এখন ইলেকট্রিক্যাল ভেহিকল থেকে তাদের ফোকাস সরায় নিয়ে তারা এখন রোবোটিক্সের দিকে দিচ্ছে। তারপর এনভিডিয়া তাদের হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট তারা রোবোটিক্সের দিকে দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে দিচ্ছে। এবং যারা এক্সপার্ট তারা বলতেছে যে মানে তারা একটা টার্ম ইউজ করছে, যদি এআই যদি একটা বাবলের মতো হয় তাহলে এনভিডিয়ার এখানে জার্নি শেষ হয়ে যাবে। বাবল বলতে কি বোঝাইতেছে, যে দেখা যাচ্ছে যে এটা হয়তো যেমন মাঝখানে একটা আসছিল যে সম্ভবত এই যে মানে লাইক সামথিং যদি ট্রেন্ডের মতো হয় যে হুট করে ট্রেন্ড চলে যাবে, দেন এনভিডিয়ার জার্নি এখানে শেষ হয়ে যাবে। কারণ এরা এত পরিমাণ ইনভেস্ট করতেছে, এত পরিমাণ এরা হচ্ছে টাকা পয়সা ঢালতেছে। ইয়েস, জাস্ট লাইক এনএফটি। আমি এনএফটি ওয়ার্ডটা আমার মাথার মধ্যে আসতেছিল না। ট্রেন্ড লাইক এনএফটি, যে এনএফটি মানুষজন ভাবছিল যে অনেক বেশি হবে, এনএফটিতে অনেক বেশি টাকা পয়সা ছাড়ছে, বাট এনএফটি এখন নাই। বাট তেমনি হচ্ছে এখন হচ্ছে এনভিডিয়া, তারপর হচ্ছে মেটা। যেমন আপনারা জানেন কিনা যে গুগলের এআই ইঞ্জিনিয়ার কিছুদিন আগে, এই রিসেন্টলি 10 বছর পর গুগলে চাকরি করার পর এখন যে মেটাতে জয়েন করতেছে। মার্ক জুগারবার্গ লিটারেলি ওয়ার্ল্ডের বেস্ট রিসার্চারদের নিয়ে, যারা এআই রোবোটিক্সে কাজ করে তাদেরকে নিয়ে একটা লিটারেলি একটা মানে কি বলবো ফোর্স গঠন করে ফেলছে, যে সকল বেস্ট বেস্ট রিসার্চার ওরা বিভিন্ন রোবোটিক্স ল্যাবের উপর ওরা মনিটর করতেছে যে কোথা থেকে কি রোবোটিক্স এর পেপার পাবলিশ হইতেছে, এআই এর পেপার পাবলিশ হইতেছে, এলএলএম এর পেপার পাবলিশ হইতেছে। তাদেরকে সেই জিনিসটাকেই মেটা হায়ার করে নিয়ে যাইতেছে। মানে লাইক সবাই এখন এত পরিমাণ টাকা ঢালতেছে। অ্যান্ড মার্ক জুকারবার্গ হচ্ছে এখন থেকে প্রায় 4-5 মাস আগে একটা প্রেডিকশনও করছে যে এখন থেকে 18 মাস পরে, সে 18 মাস কি ফেক্সে বলছে আই এম নট শিওর, 18 মাস পরে যে মানে ওয়ার্ল্ডে কোনো প্রোগ্রামিং আর থাকবে না, প্রোগ্রামিং আর দরকার পড়বে না, এআই দিয়ে সবকিছু জেনারেট করা যাবে। অ্যান্ড অলরেডি মেটা এটাও বলছে যে তারা অলরেডি একটা এআই ইনভেন্ট করে ফেলছে যারা হচ্ছে নিজেদেরকেই মানে সেলফ প্রোগ্রাম করতে পারে। মানে বিলাইক যে এখন হচ্ছে হুট করে মানে আপনারা তো এখন কেবল ইন্ডাস্ট্রিতে মানে কেবল রোবোটিক্স বলেন, কম্পিউটার সায়েন্সে ঢুকতেছেন বলেন, তো আপনাদের কাছে হয়তো অত বেশি চেঞ্জ মনে হইতেছে না। আমি আপনাদের থেকে একটু ব্যাক স্কুল, আমার গ্র্যাজুয়েশন 2021-এ হয়েছে। সো একটু জিনিস আপনারা একটু অবাক হবেন যে 2021-এ যখন আমি গ্র্যাজুয়েট করছি তখন কিন্তু কোনো চ্যাট জিপিটি ছিল না। ওকে, বাট এখন আপনি জাস্ট 2 বছর পর 2023 বলেন, 2024 বলেন, এরকম টাইমে কিন্তু আমরা হিউজ চ্যাট জিপিটির উপর ডিপেন্ডেন্ট। সো এই সেক্টরটা খুবই ফাস্ট ইভলভ করতেছে।
অ্যান্ড এই যে আমরা তখন প্রেডিক্ট করতাম যে জাভা কয় বছর চলবে, আরো পাইথন কয় বছর চলবে, সি প্লাস প্লাস কয় বছর চলবে, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিপ্লেস হবে না, নতুন রিপ্লেস হবে না। বাট এখন দেখে যেটা মনে হইতেছে, এগুলো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ইন ফিউচার টিকবে না, সবই চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড এআই এর উপর স্পেশালিস্ট যারা থাকবে তারাই জাস্ট টিকে থাকবে। অ্যান্ড আপনাদের হচ্ছে এই একটা রোকনুজ্জামান স্যারকে আপনারা চেনেন কিনা? রুবি, আপু রুবি সম্পর্কে আমার আইডিয়া একটু কম, সো আমি নো কমেন্টস অন দ্যাট। সো নর্থ সাউথের রোকনুজ্জামান স্যারকে চেনেন কিনা, আরকেজের নাম, হয়তো আপনারা আপনাদের যে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স যে কোর্সটা আছে ওই কোর্সটাতে স্যারকে পাইতে পারেন। গ্রেড পাওয়া খুব টাফ, বাট স্যার ওখানে অনেক ইম্পর্টেন্ট অনেক জিনিস শেখায়। তো আমার 2019 সাল না 20 সালে মনে হয় স্যারের কাছে কোর্স করছিলাম, তখন স্যার একটা কথা বলছিল, ইন ফিউচার জাস্ট দুই টাইপের মানুষ টিকে থাকবে। এক, যারা হাইটেক প্রডিউস করবে, দুই, যারা ওই হাইটেকটাকে মেনটেনেন্স করবে। এর বাইরে আর কোনো জব এক্সিস্ট করবে না। অ্যান্ড ইন ফিউচার তাই দেখা যাচ্ছে, যারা রোবট বানাবে আর যারা রোবট পরিষ্কার করবে, এই ছাড়া মানুষজন অন্যান্য জব সেক্টর খুব কম থাকবে সামনে ইন ফিউচার। সো আজকে অলরেডি অনেক কথা সোহেব ভাই বলে ফেলছে অ্যান্ড অনেক কিছুই ভাই আমি এটা বলছে। ফিডব্যাক ফর্ম দিচ্ছি, তো আপনারা যারা অ্যাটেন্ড করছেন প্লিজ কাইন্ডলি ফিল আপ দ্য ফর্ম, যাতে আর কি সেশন যদি পরবর্তীতে কাউকে দেই সেশনটা আরো বেটার হয়। ওকে। অ্যান্ড আরেকটা শুরুতে বলছিলাম যে একটা অ্যানাউন্সমেন্ট আছে। সো আজকের মতো এইটুকুই। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমার কাছে, বা বিশেষ করে সোহেব ভাইয়ের কাছে, সোহেব ভাই কে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। সো প্লিজ কোশ্চেনগুলো করতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমাদের এখানে আজকে শেষ। অ্যান্ড এগেইন সরি, 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা সময় আমরা নিচ্ছি, এটা হয়তো একটু সবার জন্য একটু বেশি প্রবলেম হতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ থাকার জন্য, অ্যান্ড কোনো কোশ্চেন থাকলে প্লিজ। একটা কোয়েশ্চেন ছিল শোয়েব ভাইয়ের কাছে। এই যে ম্যাথ গুলা যে দেখিয়েছেন, যে এখানে তো অনেকগুলো ম্যাথমেটিক্যাল ব্রাঞ্চ আছে, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, লিনিয়ার অলজেব্রা, এগুলো যখন পড়বো, যে আপনি যে রিসোর্স গুলো প্রোভাইড করছেন ওগুলো থেকে পড়লেই তো চলবে নাকি? মানে এই এই আমি যেটা সমস্যা, এগুলার যে বইগুলা থাকে অনেক অনেক থিওরিজ থাকে, অনেক অনেক টপিকস থাকে, তখন অনেক ওভারওয়েলমড হয়ে যায়। তো মানে আপনি যে বই যে রিসোর্স গুলা ওখানে দিয়েছেন ওগুলা থেকে করলে কি এনাফ হয়? আমি জাস্ট এখানে রিসোর্সটা না, আমি মানে এই জিনিসটা আমিও ফেস করছি যে আসলে প্রবাবিলিটি বই নিয়ে পড়ছি বিশাল বই, লিনিয়ার অলজেব্রার বই নিয়ে পড়ছি 12টা চ্যাপ্টার, ঠিক আছে, তো কি লাগবে না না লাগবে বুঝতেছি না, আবার কি সব দরকারও নেই। তো আমি এখানে কিন্তু লাস্টের স্লাইডে একটা কথা বলছি যে ফোকাস দুইটা জিনিসের প্রতি, ইনটুইশন এবং নোটেশন। ইনটুইশনটা কি, আমার ওই টপিকটা কি, এটা কি কাজ করতেছে এটা বোঝার জন্য। নোটেশনটা কি জন্য, যখন কোথাও লিখতেছে তখন ওটা লিখে দেখা দেখতে যাতে আমি বুঝি। এবং প্রতিটা টপিকের জন্য আমি ওখানে ইম্পর্টেন্ট টপিক টু নো বা স্টাডি দেওয়া আছে। সো বেস্ট অ্যাপ্রোচ হবে কোনো একটা কোর্স যদি আপনি ফলো করেন, আমি যে খান একাডেমির কোর্স দিচ্ছি বা অন্য জায়গার কোর্স দিচ্ছি, আমি হয়তো সিলেক্টটা শেয়ার করার আগে হয়তো আরো কিছু রিসোর্স অ্যাড করে দিব। তো ইউ ক্যান গো থ্রু অন অফ দেম, অথবা ইউটিউব থেকে জাস্ট টপিক বাই টপিক ওই জিনিসগুলোর ভিডিও দেখা। যেমন আমি যখন প্রবাবিলিটি বললাম, প্রবাবিলিটির বেসিক জিনিসটা কি, ইভেন্ট মানে কি, আবার চ্যাট জিপিটি আছে, কিন্তু চ্যাট জিপিটিকে আপনি আমার ওই টপিকগুলো কপি করে, চ্যাট জিপিটির স্টাডি অ্যান্ড লার্ন ফিচার আছে, ঠিক আছে, ওখানে গিয়ে বলবেন হেল্প মি স্টাডি দিস টপিকস ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল অ্যান্ড ডেভেলপ গ্রাজুয়ালি, এটা বললে দেখবেন ও আপনাকে একটা টপিক পড়াচ্ছে। এখন আমি পড়াশোনা যখন করি মোস্টলি চ্যাট জিপিটি ইউজ করি, এমনি করে বলি যে তুমি আমার টিচার, তুমি আমারে শিখাও, আমি কিছু বুঝি না, এই টপিক আমাদের শেখাও। তো এটা হলো যে বেস্ট হয়। তবে এরপরে ইনটিউশনটা বিল্ড হয়েছে, ফিল্ডের একটা আইডিয়া পাইছি, এরপরে যদি আপনার মনে হয় যে না আমার এক নির্দিষ্ট একটা ফিল্ডে ডেপথে যাওয়া দরকার, তখন আপনি যেতে পারেন। বাট ফার্স্টে লিনিয়ার অ্যালজেব্রার প্রবাবিলিটি এবং ক্যালকুলাসের জন্য ইনটুইটিভ যে ভিডিওগুলো সাজেস্ট করা আছে ওই ভিডিওগুলো সাজেস্ট দেখবেন। ইউটিউব থেকে আরো কিছু দেখা যায় ইনটুইটিভ ভিডিও থাকতে পারে যেগুলো গ্রাফিক্যাল বিভিন্ন রিপ্রেজেন্টেশন দেখাচ্ছে, ওগুলো দেখবেন, নোটেশনটা পড়বেন। কোনো একটা কোর্স বা কোনো একটা বই শুরুতেই ফলো করা দরকার নেই, কারণ একটা কোর্স বই ফলো করতে গেলে প্রথমে 2-3 মাস 2 মাস টাইম লাগবে জাস্ট প্রবাবিলিটি পড়তেই, এতটা টাইম তো দেওয়া লাগতে পারে ভবিষ্যতে, বাট শুরুতে জাস্ট এটা বেসিক থেকে শুরু করেন। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া রোবোটিক্সে তো মেকানিক্যাল অনেক
নলেজ দরকার পড়ে, যেটা আমাদের ইনস্টিটিউশনালিও শেখানো হয় না, আর সামওয়্যার যদি ওইসব নিজে নিজে রিসার্চ করে শেখাটা অনেক টাফ। সেক্ষেত্রে কি আপনার কোনো সাজেশন আছে যেভাবে ইমপ্রুভ করা যায়? এখন জিনিসটা হলো আপনার রোবোটিক্স এর কোন সাইডটাতে আগ্রহ বেশি? আপনি ত্রিপুলির নাকি সিএসসি স্টুডেন্ট? আমি সিএসসি। সিএসসি, আচ্ছা। আপনার রোবোটিক্স এর কোন মেকানিক্যাল সাইডে আগ্রহটা বেশি কেন? আপনি নিজে রোবট বানাইতে চান? হ্যাঁ। আচ্ছা, এখন এই জিনিসটা হলো মানে এটা একটা প্রবলেমটা কি জন্য, যেমন আহ, আহ, আচ্ছা, আমরা সাহেব ভাই রোবট লাইফ সাইকেল নিয়ে বলছিল। একটা রোবট কিন্তু ফার্স্টে ক্রিয়েট হয় সিমুলেশনে বা ম্যাথমেটিক্যালি, ঠিক আছে? তারপরে ওইটা ফিজিক্যালি যে পার্টস কিভাবে আমি এটা ক্যাড ডিজাইন করব, তারপরে এই ক্যাড ডিজাইনটা কিভাবে আমি 3D প্রিন্টিং করব বা মেশিন সিএনসি মেশিন এনে কাইটা পার্টগুলো বানাবো, দেন এখানে সেন্সর কিভাবে ইন্টিগ্রেশন করব, ওয়্যারিং কিভাবে করব, এই জিনিসগুলো মেকানিক্যাল এবং ত্রিপুলির সাইডে, ঠিক আছে? তো এবং এই জিনিসগুলো বাংলাদেশে অতটা বেশি রিসার্চ ওরিয়েন্টেড না। তো অ্যাজ এ সিএসসি ইঞ্জিনিয়ার আপনার জন্য যেটা ইজিয়ার পাথ সেটা হলো গিয়া আপনার রোবটের অ্যালগোরিদমিক সাইড, সিমুলেশন সাইড, ম্যাথমেটিক্যাল সাইড, এটা নিয়ে কাজ করা। আর আপনি যদি ধরেন এটা আসলে বিল্ড করতে যান, শুরুতে আর কি ইউটিউবে বিভিন্ন রিসোর্স আছে, যে অথবা সাইব ভাইয়ের রিসোর্স আছে, যে অথবা সামনে একটা রিসোর্স আসতেছে এর একটা রোবট কিভাবে বানাইতে হয়, ওই জিনিসগুলো ফলো করতে পারেন। বাট ওই যে মেকানিক্যালি যে আপনি ডিজাইন করবেন, আপনি আর্ম যে ডিজাইন করবেন, আপনি যদি একদম একটা আর্ম ফুললি ডিজাইন করতে চান, ওইটার জন্য যেই জিনিসগুলো দরকার, আপনার ক্যাড ডিজাইন জানতে হবে, ঠিক আছে? দেন আপনার লোড ব্যালেন্সিং জানতে হবে, যে আপনার ওই যে একটা আর্মের ভিতরে আপনার লোড কতটুকু পড়বে, এটার অনুযায়ী কি আপনার ওখানে সার্ভো দিতে হবে, এখন ওইটার ক্যালকুলেশন জানতে হবে, ঠিক আছে? তো এইটা একটু হালকা, ওটা কি বলে, ইন্টেন্সিভ ফর সিএসসি স্টুডেন্টস, বাট অনেকে শিখছে এটা। তো এইখানে আপনি ইউটিউব বা এগুলো দেখে যে ক্যাড ডিজাইন কিভাবে করে এই জিনিসগুলো আপনি দেখতে পারেন। বাট ফর ইউ ইট উইল বি ইজিয়ার টু গো অন দ্য সিমুলেশন সাইড, বাংলাদেশের পার্সপেক্টিভ আর কি। ওয়েল, আমি এখানে কিছু অ্যাড করি। বেসিক্যালি আমাদের যে কাজটা মানে আমরা করে থাকি, তো মানে রোবোটিক্স হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড। তো এইখানে অ্যাকচুয়ালি যেটা বড় বড় রোবোটিক্সের যেসব কাজ টাজ হয়, সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটার সেক্টর থেকে একটা একটা করে বা একাধিক ইঞ্জিনিয়ার থাকে, অ্যান্ড তারা মিলে দেখা যাচ্ছে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকে, একটা সিএসসি ইঞ্জিনিয়ার থাকে, তারপর রোবোটিক্স ইঞ্জিনিয়ার থাকে, আরো বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার সব এসে মার্চ করে তারা তাদের ফিল্ডের কাজগুলো করে। বাট আমাদের বিশেষ করে বাংলাদেশে অ্যান্ড আরো স্পেসিফিক যদি আরো বলি, তাহলে হচ্ছে বিশেষ করে আমাদের নর্থ সাউথে আমাদের কোনো ইঞ্জিনিয়ারিং, আমাদের কোনো হচ্ছে ডিপার্টমেন্ট নাই। সো এই সরি, ইঞ্জিনিয়ারিং বলছি কেন, সরি, আমি মানে মেকানিক্যাল কোন ডিপার্টমেন্ট নাই। সো এইটা হচ্ছে আমাদের একটা হিউজ লিমিটেশন। যেমন আমাদের নিউরো ল্যাবে আমাদেরকে করতে হয় কি, যে আমাদের যে আমার ফ্রেন্ড আছে নাসিম মাহমুদ, সে হচ্ছে সকল ধরনের ডিজাইন সব থ্রি ডিজাইন গুলো সে করে। আমি পারি খুবই হালকা পাতলা, দেখা যাচ্ছে ছোটখাটো ডিজাইন ইয়ে করলে। সো রোবোটিক্স নিয়ে যখন একটা বড় প্রজেক্ট আপনাদের মাথায় থাকতে হবে, এই জিনিসটা সবাই অনেক ভুল করে। আমি আমার সাথে যাদেরই পার্সোনালি কথা হয় তাদেরকে একটা বলি, যখনই রোবোটিক্সের কোনো প্রজেক্টে হাত দিবেন, প্রজেক্টটা যদি একটু বড় হয়, ইউ নিড এ টিম। আপনাকে এমন একটা টিম দরকার যে টিমের উপর আপনি রিলাই করতে পারেন। সেই টিমের মধ্যে আপনাদেরকে একটু টাস্কগুলো ভাগ করে নিতে হবে, যে একজনকে মানে এইখানে তো আমাদের কাছে কোনো বিকল্প নাই। যেমন আমরা যে রোভার টিমের কথা বলতেছি, আমরা রোভার টিমের ডিজাইনটা কিন্তু আমরা তো সিএসসি চিপুলি থেকে তো আমরা ডিজাইন করতেছি। আমাদের সাথে কিন্তু আর্কিটেকচার ডিপার্টমেন্টেরও একজন আছেন, যিনি আমাদেরকে ডিজাইনে হেল্প করতেছেন। কারণ আর্কিটেকচার ডিপার্টমেন্টের ওনার এক্সপিরিয়েন্স আমাদের থেকে বেশি ডিজাইনিং রিলেটেড। আমাদের মেকানিক্যাল নাই, নর্থ সাউথ আর্কিটেকচার আছে, সো আমাদেরকে আর্কিটেকচার থেকে নিয়ে আসতে হইতেছে। ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে আমাদের জন্য এরকম, যে আপনাকে এমন একটা টিম বানাইতে হবে। আপনার টিমে চিপুলি থাকলে ভালো, অর চিপুলি না থাকলেও যে চিপুলি পারে তাকে থাকা দরকার। রোবটের প্রোগ্রামিং করার একজন থাকলে ভালো। আর মেন কথা হচ্ছে যে ৩ জন আপনারা রাখতে পারেন। মানে ৩ জনের টিমটা হচ্ছে সবচেয়ে বেশি প্রেফারেবল। একজন দেখা যাচ্ছে কোড টোড এগুলো দেখবে, একজন দেখা যাচ্ছে বডি বানানোতে দেখবে, আর একজন হচ্ছে ওয়্যারিং গুলো দেখবে। এই ৩ জনের মিলে একটা টিম কম্বিনেশন করতে হবে, যে হচ্ছে রোবটের বডি টডি বানাবে, তাকে ডিজাইন, সিমুলেশন এই জিনিসগুলো তাদেরকে একটু একটু করে শিখতে হবে বা পারতে হবে। মানে এখন আমাদের কাছে এটা ছাড়া কোনো অপশন নাই। সো এইভাবেই হচ্ছে একটা আপনারা হচ্ছে সিমুলেশন টুলস এর মধ্যে আমাদের হচ্ছে এর আগের কিছু ইয়া ছিল, রোবোটিক্স লাইফ সার্কেল একটা হচ্ছে আমাদের মনে হয় ফার্স্ট সেশনটা ছিল, যেটা সেখানে এই জিনিসটা অনেক ডিটেলসে কথা বলছিলাম। আমাদের ইউটিউবে ওটার ভিডিও আছে ওই সেশনটার। সো ওই সেশনটার ভিডিওটা দেখতে পারেন, যে ওখানে আমরা কিভাবে কোন টুলস শেখা লাগবে। যেমন ডিজাইনিং এর জন্য আলাদা টুলস আছে,
সিমুলেশনের জন্য আলাদা টুলস আছে, আরো কি কি ইয়ে করা লাগবে সেই জিনিসগুলো শিখে আপনারা মনে করেন যে দেখা যাচ্ছে টিমের মধ্যেই একজন আরেকজনের উপর দায়িত্ব দিয়ে দিতে হবে যে এইভাবে যে তুমি এই কাজটা করো, আমি এই কাজটা করি। আর হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনি একা করতে পারেন, আপনি হচ্ছে ধরেন এমন হতে পারে যে হ্যাঁ আপনি সবকিছুই টুকটাক পারলেন, জ্যাক অফ অল হইলেন, বাট আপনাকে মাস্টার অফ ওয়ান হইতেই হবে। ঠিক আছে? আপনি একটা জিনিস খুব ভালো পারলেন, তাহলে জ্যাক অফ অল হইলে সবকিছু টুকটাক পারেন, একটা জিনিস খুব ভালো পারেন। হয়তো দেখা যাচ্ছে ডিজাইনটা আপনি খুব ভালো পারেন, কোডিং হালকা পাতলা পারেন, ওয়ারিং হালকা পাতলা পারেন। এরকম করে মনে করেন যে যেকোনো প্রজেক্ট আপনি করতে পারবেন, বাট আপনার একটু সময় অনেক বেশি লাগবে। আর মানে অ্যান্ড হচ্ছে এরকম টিম থাকা অনেক বেটার, যে দেখা যাচ্ছে যে সবার উপর রিলাই করতে পারবো। মানে টিমের ফরমেশনটা কি হবে, যে আমি ওয়ারিং পারবো, ডিজাইনিং পারবো, কোডিংটা আমি খুব ভালো পারবো। আবার আরেকজন কি থাকবে, ওয়ারিং পারবে, কোডিং পারবে, সে ডিজাইনিংটা খুব ভালো পারবে। ঠিক আছে? এরকম করে একটা টিম বানায় আনলে আমার মনে হয় রোবোটিক্সের যে কোনো প্রজেক্ট খুব ভালোভাবে করতে পারবেন। অ্যান্ড আমাদের বিশেষ করে 499 যারা করে প্রপার টিমের অভাবে, কারণ এই যে টিমের এই রিলায়েবিলিটি বা ব্যালেন্সটা থাকে না দেখে ম্যাক্সিমাম প্রজেক্ট ইনকমপ্লিট থেকে যায়। কারণ রোবোটিক্সের প্রজেক্ট কিন্তু এমন না যে এক রাতে বসলাম হয়ে গেল, বা নেট থেকে অন্য কারো প্রজেক্টও কপি পেস্ট করে দিলাম হয়ে গেল। রোবোটিক্সে হার্ডওয়্যার থাকে, হার্ডওয়্যার কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে করা যায় না। তো এইভাবে আই থিঙ্ক আপু আপনারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন। মানে সবচেয়ে বেস্ট হয় টিম। আন্ডারগ্রেডে আমাদের 7 জনের টিম ছিল, আমরা এক একজন এক এক কাজ ভালো পারতাম। অ্যান্ড এখানে যেমন নাসিম মাহমুদ, আমরা দুজন যে নিউরো ল্যাবে ঢুকছি, আমরা দুজন আন্ডারগ্রেডে একসাথে রোবোটিক্স করতাম, 499 একসাথে করছি, কোর্স একসাথে করছি। যত ওই কারণে আমরা একটা ছোটখাটো প্রজেক্টও একটা মিনি সাইজের একটা রোভার বানায় ফেলতে পারছি, কারণ আমাদের টিম ছিল স্ট্রং, ছিল সবাই জানে কাকে কি করতে হবে না করতে হবে এরকম। সো এইভাবে আপনারা আই থিঙ্ক মানে একটা কথা আছে যে আপনি যদি ফাস্ট যাইতে চান ইউ শুড গো অ্যালোন, আর আপনি যদি ফার যাইতে চান ইউ শুড গো উইথ দ্য টিম। সো রোবোটিক্সের টিম ছাড়া কোনো বিকল্প নাই, কারণ সবকিছু নিজের পক্ষে পারা পসিবল না। সো আপু আশা করি আপনার অ্যান্সারটা পেয়েছেন। অ্যান্ড আর কারো কি কোনো কোশ্চেন আছে? রোবোটিক্সে কি হায়ার স্টাডিজে ফান্ডিং পাওয়া যায়? রোবোটিক্সে হায়ার স্টাডিজের ফান্ডিং পাওয়া পসিবল, বাট এখানে স্টিল একটা ইস্যু আপনার থেকে যায়, যে মানে আগে রোবোটিক্সে ফান্ডিংটা কম থাকতো, এখন একটু বেশি হইতেছে। মানে যারা আপনার সুপারভাইজার হবে হায়ার স্টাডিজে, তাকে যদি আপনি অ্যাজ এ টিমের পার্ট হতে চান, আপনাকে নিতে তারা বেশি প্রেফারেবল মানে তারা প্রেফারেবল তাকে আপনাকে চাইবে। মানে হায়ার স্টাডিজে আপনি মনে করেন যে কম্পিউটার ভিশন একটা প্রজেক্ট, বা আপনি মেশিন লার্নিং একটা প্রজেক্ট, বা এআই এর যে কোনো যদি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের একটা প্রজেক্ট আপনি একা করতে পারবেন। বাট হায়ার স্টাডিজে যে আপনি যদি মনে করেন যে আপনি একটা রোবট, হায়ার স্টাডিজে যদি মনে করেন যে আপনি একটা রোবট নিজে বানাবেন, সো আপনার সুপারভাইজার অ্যালাউ করবে না, অ্যান্ড এটা প্র্যাকটিক্যালও হবে না। সো দেখা যাইতেছে যে আপনার একটা স্পেসিফিক টাস্ক আছে, যেমন যদি আমি ধরি যে আপনি রস খুব ভালো পারেন, রোবট অপারেটিং সিস্টেম নিয়ে খুব ভালো কাজ জানেন, সিমুলেশন টিমুলেশন খুবই ভালো পারেন। ইন দ্যাট কেস আপনি কোনো একটা স্পেসিফিক ক্ষেত্রে টাস্ক হলে হয়তো দেখা যাচ্ছে আপনার সুপারভাইজার আপনাকে তার টিমের একটা পার্ট হিসেবে নিতে পারে। অ্যান্ড হ্যাঁ, অফকোর্স সেখানে আপনার পিএইচডি অপশন অনেক কিছু হতে পারে। অ্যান্ড আগেও বলছি যে এই সেক্টরটা অনেক চেঞ্জ হইতেছে। সো ইন ফিউচার রোবোটিক্সের আরো হিউজ আপনার ফান্ডিং আসবে, কারণ এই যে আমি আগেই বললাম যে এনভিডিয়া, তারপর আরো যতগুলো জায়ান্ট কোম্পানি আছে, গুগল, মেটা, সবাই এআই এন্ড রোবোটিক্সের দিকে ইয়ে করছে। এখন সবই আপনার হচ্ছে ফিজিক্যাল এআই বা রোবোটিক্স নিয়ে এখন সব কাজ হবে। সো এটার হয়তো ফরেন স্কলারশিপ অনেক বেশি হইতে পারে, মানে এখনকার প্রেডিকশন মতে তাই মনে হইতেছে। আর ইন ফিউচার অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ এভাবে এআই আসবে কেউ প্রেডিক্ট করেনি অত